মিথেন থেকে উদ্ভূত। অর্থাৎ হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগকে আমরা কি বলি? জৈব যৌগ বলি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এখানে হচ্ছে এই যে বিজ্ঞানী বার্জিলিয়াস উনি কি বলেন বলতো? উনি হচ্ছে প্রথমে হচ্ছে বলেন যে হচ্ছে সজীব উদ্ভিদ এবং প্রাণী দেহে হচ্ছে কি থাকে? এই যে জৈব যৌগ সমূহ থাকে। এই জন্য এই মতবাদটাকে উনি দেন কি বলতো? এই যে প্রাণ শক্তি মতবাদ। ঠিক আছে, ভাইটাল ফোর্স থিওরি। কিন্তু পরবর্তীতে এই যে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার কি করেন? পরীক্ষাগারে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কার বিক্রিয়া করেন বলুন তো? এই যে লেড সায়ানেটের বিক্রিয়া করে। লেড সায়ানেটের বিক্রিয়ায় কি করে বলতো? আকস্মিকভাবে কি তৈরি করেন? জৈব যৌগ তৈরি করেন। ঠিক আছে, দেখো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেটের বিক্রিয়ায় কি প্রথমে অ্যামোনিয়াম সায়ানেট নামক একটা আয়নিক যৌগ তৈরি করে। এখানে হচ্ছে কি হিট দেয়, বুঝছো? তাপ দেওয়ার পরে কি হয় দেখো? একটা জৈব যৌগ তৈরি হয়, সেটা কি? ইউরিয়া। তার মানে পরীক্ষাগারে প্রথম উৎপাদিত জৈব যৌগের নাম যদি আসে তাহলে কি হবে বলতো? প্রথম জৈব যৌগের নাম হবে হচ্ছে কি? ইউরিয়া। এবং এই ইউরিয়া তৈরি করতে কি কি ব্যবহৃত হয়েছিল যদি প্রশ্ন আসে তাহলে কি হবে বলতো? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে লেড সায়ানাইড। ঠিক আছে, এই জন্যই কি এই যে বিজ্ঞানী ফ্রেডরিক উহলারকে বা ফ্রেডরিক ভোলারকে কি বলা হচ্ছে? জৈব রসায়নিক জনক। ঠিক আছে, ফ্রেডরিক উলার যদি থাকে তাহলে ঠিক, যদি ফ্রেডরিক ভোলার থাকে তাহলে একই কথা। ঠিক আছে, এই যে জৈব যৌগ, তাই না? জৈব যৌগের সংখ্যা কত বলতো? জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। জৈব সংখ্যা কত দেখো? 80 লক্ষেরও বেশি। অপরদিকে অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষের মতো। দেখো এই যে জৈব যৌগের সংখ্যাটা এত বেশি, এর কারণ কি বলতো? এর মূল কারণ হচ্ছে কি? তিনটা হচ্ছে মূল কারণ। ঠিক আছে, তিনটা মূল কারণের মধ্যে কি বলতো? তিনটা মূল কারণগুলো হচ্ছে কি? দেখো, ক্যাটেনেশন, তারপরে হচ্ছে এই যে সমানতা, আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে এই যে পলিমারকরণ। ঠিক আছে, এই তিনটাকে আমরা একসাথে কিভাবে মনে রাখতে পারি বলতো? ক্যাপস দ্বারা। ঠিক আছে, কি দ্বারা মনে রাখতে পারি বলতো? ক্যাপস। ক্যাটেনেশন, পলিমারকরণ, আর হচ্ছে কি? সমানতা। ঠিক আছে, এখন ক্যাটেনেশন মানে কি? ক্যাটেনেশন শব্দতে আসে হচ্ছে ল্যাটিন ক্যাটেনা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কি বলতো? শিকল। অর্থাৎ এখানে হচ্ছে কার্বন পরমাণু নিজেদের সাথে নিজেরা যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকারের যৌগ তৈরি করে, বলয় তৈরি করে। এই জন্য এই কার্বনের এই ক্ষমতাকে ক্যাটেনেশন বলা হচ্ছে। আমরা জানি কি কার্বন সর্বোচ্চ কি 4টা যোজনী প্রদর্শন করে, অর্থাৎ কি কার্বনের 4টা হাত থাকে। এই জন্য কি কার্বন হচ্ছে কি ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে। আর কি বলতো? এই যে পলিমারকরণ, পলিমারকরণটা কি? এই যে অনেকগুলো মনোমার একটা অপরটার সাথে যুক্ত হয়ে কি একটা বৃহৎ পলিমার তৈরি করে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? পলিমারকরণ। আর সমানতাটা তোমরা জানো, সমানতাটা কি বলতো? সমানতাটা হচ্ছে তাদের হচ্ছে কি আণবিক সংকেতটা একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন। দেখো আণবিক সংকেত কি একই কিন্তু হচ্ছে কি গাঠনিক সংকেতটা ভিন্ন, তাদেরকে বলা হচ্ছে কি সমানু। এই যে বিশেষ ধর্ম এটাকেই বলা হচ্ছে সমানতা। ঠিক আছে, একে বলা হচ্ছে কি? সমানতা। তাহলে সমানতাটা তোমরা আশা করি বুঝতে পারছো। এই যে তিনটা ধর্মের কারণে কি জৈব যৌগের সংখ্যা অনেক বেশি হয়। আশা করি এখন যদি আসো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি তাহলে তোমরা হচ্ছে পারবা। ঠিক আছে, এখানে দেখো এই যে ক্যাটেনেশন, ক্যাটেনেশনের একটা কি বলতো বিশেষ উদাহরণ হচ্ছে কি? এই যে দেখো ফুলারিন্স। ঠিক আছে, ফুলারিন্স দেখো কার্বনের হচ্ছে বিশেষ রূপভেদ। ঠিক আছে, তাহলে কার্বনের সাধারণ রূপভেদ কি কি বলতো? সাধারণ রূপভেদ হচ্ছে কি? হীরক, আর হচ্ছে কি? ডায়মন্ড। ঠিক আছে, সরি গ্রাফাইট। হীরক আর হচ্ছে কি? গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট কি কোন ধরনের সংকরায়িত থাকে বলতো? sp2, এবং হীরক কি থাকে? sp3। এই জন্য কি হীরকটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী এবং গ্রাফাইটটা কি বিদ্যুৎ পরিবাহী। এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, এই যে বিশেষ রূপভেদ, ঠিক আছে, এই বিশেষ রূপভেদকে কি বলা হচ্ছে? ফুলারিন্স। ঠিক আছে, এই ফুলারিন্সে দেখো কার্বন সংখ্যা কতটি থাকতে পারে? 30 থেকে 70টি, এবং সমযোজী বন্ধনে থাকে, এবং এগুলাকে বলা হচ্ছে কি? ফুলারিন্স। এখানে দেখো এই রূপভেদের ভিতরে 32, 50, 60, 70 কে বলা হচ্ছে কি? ফুলারিন্স। তার মানে এখন যদি প্রশ্ন আসে নিচের কোনটি ফুলারিন নয়, অর্থাৎ 30 থেকে 70-এর বাইরে যদি কোনো অপশন থাকে, যেমন বলা হয় কার্বন 75, তাহলে ওইটা কিন্তু আর ফুলারিন হবে না। ঠিক আছে, ফুলারিনের রেঞ্জটা হচ্ছে কত? 30 থেকে 70-এর মাঝখানে। এর ভিতরে দেখো এই যে বিশেষ রূপভেদের এই যে কার্বন 60 কে আবার আচ্ছা আলাদা একটা নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, কার্বন 60 কে কি দেখো আলাদা একটা নাম দেওয়া হয়েছে, সেটা কি দেখো? বুকমিনস্টার ফুলারিন বা বাকিবোল। ঠিক আছে, বুকমিনস্টার ফুলারিন বা বাকিবোল। এখানে কার্বনের এই আণবিক ভরটা কত দেখো? 720। এটা তো খুবই সহজ। কার্বনের ভর কত বলতো? 12। তাহলে 60 গুণন 12 করলে কত হয় দেখো? 60 গুণন 12 করলে আসে কত? 720। ঠিক আছে, এখানে কি sp2 সংকরিত থাকে, এবং এর গঠন কি দেখো? ফুটবল আকৃতির, এবং কি দেখো এই যে ভূগোলক
আকৃতির গম্বুজ, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। এখন এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে, এই যে ক্যাটেনেশনের সফলতার মূল কারণটা কি, ঠিক আছে, এই যে সফলতার মূল কারণটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন শক্তির উচ্চ মান, ঠিক আছে, বন্ধন শক্তির উচ্চ মান এটা কত, 347 কিলো জুল পার মোল। এবং এই যে বন্ধন শক্তির উচ্চ মান বেশি হওয়ার কারণ কি বলতো, কার্বনের মোটামুটি ইলেকট্রন আসক্তি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, ঠিক আছে, এবং সবচেয়ে কার্যকারী শর্ত কি দেখো, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কি সমানতা, ঠিক আছে, সমানতা সম্পর্কে একটু আগে আমরা বললাম কি আণবিক সংকেত হচ্ছে একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হচ্ছে, সমানও বলা হচ্ছে। যাই হোক, পলিমারকরণ দেখো, এখানে পলিমারকরণ বিক্রিয়া, একটা বিক্রিয়া দেখানো হচ্ছে কি ইথিলিন বা ইথিন থেকে পলিথিন বা পলিথিলিন তৈরি, ঠিক আছে। ইথিলিনের আরেকটা নাম কি বলতো, ইথিলিনের আরেকটা নাম কি বলতো, ইথিন, ঠিক আছে। এটা থেকে কি পলিথিলিন তৈরি, এটা কি কোন বিক্রিয়া হচ্ছে, পলিমারকরণ। এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিক্রিয়া দেখো প্রবাহ হিসেবে কি ব্যবহৃত হয়েছে, অক্সিজেন, ঠিক আছে। ইন জেনারেল বিক্রিয়াতে প্রভাব হিসেবে অক্সিজেন ব্যবহৃত হয় না, এই জন্য প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। আর কি দেখো পলিমারকরণ বিক্রিয়া আরেকটা উদাহরণ কি দেখো, এই যে অ্যাসিটিলিন থেকে কি বেনজিন তৈরি, অ্যাসিটিলিনের সংকেত কি বলতো, তোমরা সবাই জানো সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটার আরেকটা নাম কি বলতো, ইথাইন, ঠিক আছে। এটা কি পলিমারকরণ বিক্রিয়া। এখানে তাপমাত্রাটাও একটু মনে রাখার চেষ্টা করতে হবে, 200 ডিগ্রি সেলসিয়াস উচ্চ চাপ, ঠিক আছে, উচ্চ চাপ কত বলতো, 1200 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, 1000 থেকে 1200 বা 1200 অ্যাটমসফিয়ার। চাপটা বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে এখানে প্রভাবকটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাইলে এখন তোমাদের জন্য হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, চলো একটা প্রশ্ন তোমরা অ্যান্সার করো। কার্বন হাইড্রোজেন এমন জৈব যৌগ, এটা বলছি, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে টিয়ার গ্যাস অর্থাৎ কি কাঁদুনি গ্যাস, ঠিক আছে। এখন বলো তো নিচের কোনটি জৈব যৌগ নয়, এটা অ্যান্সার করো তো, নিচের কোনটি জৈব যৌগ নয়, হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই আনসার করতেছো তোমরা, ঠিক আছে। হাইড্রোজেন সায়ানাইড এটা কি বলতো, অজৈব যৌগ, কার্বন থাকা সত্ত্বেও কি এটা একটা অজৈব। আর কার্বন টেট্রাক্লোরাইড এটা তো জৈব যৌগ, একটু আগে বললাম কি এটা হচ্ছে মিথেনের জাতক। তাহলে অ্যান্সারটা কি বলতো, জৈব যৌগ নয় হচ্ছে কোনটা, এই যে হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে। এখন হচ্ছে আরেকটা প্রশ্ন উত্তর দাও তো, এই যে কার্বন কার্বন ক্যাটিনেশনের সফলতার মূল কারণ কোনটি, একজন আবার হচ্ছে এই অ্যান্সার করছে, আগের প্রশ্নের এই অ্যান্সার হবে না, ঠিক আছে। কার্বন টেট্রাক্লোরাইড এটা একটা জৈব যৌগ, হাইড্রোজেন না থাকা সত্ত্বেও, ঠিক আছে। আচ্ছা, এটার অ্যান্সার কি বলতো, এটার অ্যান্সার হচ্ছে কি অনেকে বি ডি এ, অনেকে এক এক রকম অ্যান্সার করতেছে, ঠিক আছে। দেখো এখানে প্রশ্নটা বলো, সফলতার মূল কারণটা ছিল কোনটা বলো তো, একটু আগে পড়ে আসলাম, সফলতার মূল কারণ ছিল বন্ধন শক্তির উচ্চ মান, এবং এই উচ্চ মান হওয়ার কারণ ছিল এই তিনটা, ঠিক আছে। এইটার কারণ কি ছিল, এই তিনটা, ঠিক আছে। এটা ভুল করা যাবে না। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো, মূল কারণ হচ্ছে কি কার্বন কার্বন বন্ধন শক্তির উচ্চ মান, অ্যান্সারটা হচ্ছে এ হবে, ঠিক আছে। এখন দেখো জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ডাইজেস্ট থেকে দেওয়া হচ্ছে, এটা তোমরা হচ্ছে এই যে ডাইজেস্ট থেকে পড়বা, ঠিক আছে। ডাইজেস্ট থেকে মেইনলি যে পার্থক্যগুলো দেওয়া আছে, পার্থক্যের চার্টগুলো এগুলো পড়লে হবে, বাদ বাকি আর কিছু না পড়লেও চলবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে বই থেকে দেখি, ঠিক আছে, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য, ঠিক আছে। এই যে জৈব যৌগতে কি অবশ্যই কার্বন থাকবে, এবং অজৈব যৌগতে কি কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। বন্ধন প্রকৃতি কি বলতো, জৈব যৌগের সবগুলো কি থাকবে, সমযোজী বন্ধন থাকবে, এবং অজৈব যৌগে কি আয়নিক সমযোজী যে কোনো বন্ধনই থাকতে পারে, ঠিক আছে। গলনাঙ্ক স্ফুরণাঙ্ক, যেহেতু সমযোজী বন্ধন থাকে জৈব যৌগে, সমযোজী বন্ধন থাকলে কি হয় বলতো, গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কি হয়, কম হয়, ঠিক আছে। দেখো নিম্ন গলনাঙ্ক স্ফুরণাঙ্ক বেশি। আর যেহেতু এখানে কি সাধারণত কি অজৈব যৌগ আয়নিক হয়, এবং এই জন্য কি এই যে গলনাঙ্ক স্ফুরণাঙ্কটা উচ্চ, ঠিক আছে। এরপর আসো কি জৈব যৌগের দাব্যতা, ঠিক আছে। জৈব যৌগের সময় কি পোলার দ্রাবকে দ্রবণীয়, ঠিক আছে। জৈব যৌগটা কি বলতো, পোলার দ্রাবকে দ্রবণীয়। পোলার দ্রাবক তাহলে কি বলতো, এখন পোলার দ্রাবকটা হচ্ছে কি, পোলার দ্রাবক হচ্ছে যেই দ্রাবকে হচ্ছে কি পোলারিটি সৃষ্টি হয়, অর্থাৎ কি আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, ঠিক আছে। যেমন দেখো হাইড্রোজেন, একটা কি এই যে হাইড্রোজেন অক্সাইড অর্থাৎ পানি, তাই না। এখানে কি হাইড্রোজেন প্লাস ওএইচ মাইনাস সৃষ্টি হয়, তাই না। এই যে প্লাস মাইনাস সৃষ্টি হয় বা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 থেকে 1.9 এর মাঝখানে থাকে, তাদের কি হয় পোলারিটি সৃষ্টি হয়। এবং এই জৈব এই দ্রাবকগুলাকে কি বলা হচ্ছে, পোলার দ্রাবক, ঠিক আছে। এই যে জৈব দ্রাবক কি দেখো, পোলার দ্রাবকে কি অদ্রবণীয়, কিন্তু কি অপোলার দ্রাবক যেমন হচ্ছে কি ইথার, বেনজিনে কি
দ্রবীভূত হয়, তবে হাইড্রোক্সিল মূলকটা একটু ব্যতিক্রম, ঠিক আছে, এটা কি পানিতে দ্রবণীয় হয়। আর পোলার দ্রাবক যেমন কি পানিতে হচ্ছে কি দেখো অজৈব গুলা কি দ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এই পার্থক্যগুলো তোমরা হচ্ছে ডাইজেস্ট থেকে সুন্দর করে পড়ে নেবে, অথবা যদি বই থেকেও পড়ো তাইলেও হয়ে যাবে, ঠিক আছে। এই যে তড়িৎ প্রবাহিতা, ঠিক আছে, তড়িৎ প্রবাহ কি দেখো এখানে অজৈব যৌগ কি এই যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক হয় দেখে কি তড়িৎ বিশ্লেষ্য হয়, তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। এই যে বিক্রিয়ার এই যে কৌশলটা দেখো, জৈব বিক্রিয়ার কৌশল কি জটিল এবং মন্থর গতি হয়, এবং অজৈব বিক্রিয়ার কৌশল কি আয়নিক প্রকৃতির এবং দ্রুত গতি সম্পন্ন হয়, ঠিক আছে। ঠিক আছে। অনেকে প্রশ্ন করতেছো স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে তো ভাই, ঠিক আছে, তোমাদের হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে জৈব যৌগের শ্রেণী বিভাগ, ঠিক আছে, শ্রেণী বিভাগের জন্য আমাদের এত কিছু হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ার দরকার নেই, জাস্ট আমরা এই চারটা যদি পড়ি, চারটা পড়লে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এই যে জৈব যৌগের শ্রেণী বিভাগ, ঠিক আছে। আসলে পড়ার সময় তোমরা এখন হচ্ছে কি সবগুলা বই একসাথে পড়তে গেলে অনেক সময় লাগে, কিন্তু যখন মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমাদের কি মোটামুটি পরীক্ষার আগের দিন কিংবা 2 দিনে মোটামুটি হচ্ছে 8টা সাবজেক্ট পুরাটাই পড়তে হবে, ঠিক আছে। এই জন্য কি করতে কুইক রিভিশন দিতে হবে, এই জন্য পড়াশোনাটাকে সংক্ষিপ্ত করতে হবে, সংকুচিত করে আনতে হবে, ঠিক আছে। এই জন্য কি একটু টেকনিক ইউজ করতে হবে, মানে যেগুলো হচ্ছে কুইক রিভিশনের জন্য পড়া দরকার সেগুলো হচ্ছে বারবার পড়তে হবে, ঠিক আছে। যেমন দেখো জৈব যৌগের এখন আমরা আসি ক্লাসিফিকেশনে, ঠিক আছে। জৈব যৌগের ক্লাসিফিকেশন হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক, বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ, ঠিক আছে। এই যে মুক্ত শিকলের ভিতরে আমরা ক্লাসিফিকেশন করতে কি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি বলতো, যেখানে দ্বিবন্ধন অথবা কি আছে ত্রিবন্ধন আছে, ঠিক আছে। যেমন দেখো তাহলে সম্পৃক্ত কোনগুলো হবে অ্যালকেন, ঠিক আছে। সম্পৃক্ত কি হবে বলতো অ্যালকেন, আর অসম্পৃক্ত কি হবে বলতো, অসম্পৃক্ত গুলো কি হবে অ্যালকিন এবং অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন। আশা করি বুঝতে পারছো। এরপর আসো দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে বদ্ধ শিকল বা বলয়াকার যৌগগুলো দেখো কার্বোসাইক্লিক, আরেকটা হচ্ছে কি হেটারোসাইক্লিক। হেটারো শব্দ মানে বুঝছো, কারণ এখানে হেটারো মানে কি কার্বন এবং হাইড্রোজেন ছাড়া, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কি এই দুইটা মৌল ছাড়া কি অন্য মৌল আসবে, অন্য মৌল কি এই যে এক্সপন্সের যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি হেটারোসাইক্লিক। এখন কার্বোসাইক্লিকের ভিতরে আবার কি আছে দেখো অ্যালিসাইক্লিক আছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ কাকে বলে বলো তো, অ্যারোমেটিক যৌগ কাকে বলে, যেসব যৌগের অণুতে কি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, ঠিক আছে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে কি অ্যারোমেটিক যৌগ বলে, ঠিক আছে। যেমন দেখে এখানে কি 1 2 3টা হচ্ছে পাই বন্ধন আছে, তাহলে টোটালি কি 6টি পাই ইলেকট্রন আছে, তাই না, 6টি পাই ইলেকট্রন আছে। এবং এখানে এন এর মান কত হয় 1 হয়, তাদের কি বলা হচ্ছে অ্যারোমেটিক। আর অ্যালিসাইক্লিক যৌগ মানে কি চক্রাকার, কিন্তু হচ্ছে কি অ্যারোমেটিক না, অর্থাৎ 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে না, ঠিক আছে। যেমন কি দেখো সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, ঠিক আছে, সাইক্লোহেক্সেন, এগুলা কি বলতো, এগুলা হচ্ছে কি এই যে অ্যালিসাইক্লিক যৌগ। এখন অ্যারোমেটিক যৌগ যদি বলি তাহলে কি অ্যারোমেটিক যৌগ কি বেনজিন, ঠিক আছে, বেনজিন, টলুইন, ঠিক আছে, ন্যাফথালিন, ঠিক আছে, এগুলা বেনজিন, তারপরে কি টলুইন, এগুলা কি বলতো অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। এখন আসলে কি হেটারো, হেটারো মানে কি বলছিলাম কার্বন হাইড্রোজেনের সাথে কি অন্য মৌল থাকবে, ঠিক আছে, এক্সপন্সের যে কোনো মৌল থাকতে পারে। তাহলে কি দেখো এখানে অক্সিজেন আছে, এটাকে আমরা কি বলতেছি ইথিলিন অক্সাইড বা ইফক্সি ইথেন, ঠিক আছে, এটা মনে রাখতে দেখো এটা কিন্তু অ্যালিসাইক্লিক। এবং হেটারো অ্যারোমেটিক দেখো এখানে কি থায়োফিন একটা एग्जांपल দেওয়া আছে, কিন্তু তোমরা মনে রাখবে কি এফ টপ, ঠিক আছে, এফ টপ। চারটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ আছে। এফ তে কি বলতো, এফ তে হচ্ছে ফিউরান, ঠিক আছে। টি থেকে হচ্ছে কি বলতো থায়োফিন, ঠিক আছে, থায়োফিন। ও থেকে কি বলতো পি থেকে কি বলতো, পি থেকে হচ্ছে পিরিডিন, ঠিক আছে, পিরিডিন, ঠিক আছে। এটা মনে রাখার চেষ্টা করবা, এই যে এগুলা, ঠিক আছে, পিরিডিন, ঠিক আছে। আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে আরেকটা পি থেকে হচ্ছে কি সরি এফটিপিপি, ঠিক আছে, আরেকটা পি থেকে কি বলতো পাইরল, ঠিক আছে। এই যে কয়েকটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক, যদি মনে রাখতে পারো তাইলে দেখবা পরীক্ষায় হচ্ছে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। থাফিফো হয়, ঠিক আছে, একজন চ্যাটের বলছে কি থাফিফো হয়, তোমরা যেভাবে মনে রাখতে পারো সেভাবে মনে রাখবা, ঠিক আছে। যার যেভাবে নিজের ছন্দগুলো কি হয়, নিজে এগুলা যেগুলো নিজেরা হচ্ছে তোমরা হচ্ছে ক্রিয়েট করো, এগুলা দিয়ে মনে রাখা খুবই সহজ হয়, ঠিক আছে। এখানে এই প্রশ্নটার অ্যান্সার বলো তো দেখি, কোনটি বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, এটার অ্যান্সার করো তো দেখি।
অ্যান্সারটা কি, এই যে হ্যাঁ বিষম চাকরিক অ্যারোমেটিক বলছে, তাই না কি, তার মানে হেটারো অ্যারোমেটিক, বিষম মানে কি হেটারো, ঠিক, তার অ্যান্সারটা হচ্ছে কি ডি, পিরিডিন, তাই না? তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিছো। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো, দেখো সমযোজী বন্ধনের দুইটা তত্ত্ব আছে, ঠিক আছে, একটা হচ্ছে কি ইলেকট্রনীয় তত্ত্ব। এই ইলেকট্রনীয় তত্ত্ব কে প্রদান করে, বিজ্ঞানী লুইস। এটা আসলে কিছুই না, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, খুবই সহজ, মানে শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি, ইলেকট্রনের মতো। যেমন কি দেখো এই যে পানি, তাই না, পানি হচ্ছে এটা একটা সমযোজী যৌগ। এক্ষেত্রে যে ইলেকট্রনের মতবাদটা কি, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে, তাই না, 6টা ইলেকট্রন আছে। আর হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এটাকে আমরা ক্রস দিয়ে দেখাইলাম, ঠিক আছে। এই যে একটা আরেকটার সাথে শেয়ার করে বন্ধন তৈরি করতেছে, এটাকেই বলা হচ্ছে কি লুইস মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ, ঠিক আছে। আর আরেকটা মতবাদ কি বলতো, এটা হচ্ছে তোমরা হচ্ছে কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়ছো। আরেকটা হচ্ছে কি অরবিটাল অধিক্রমণ মতবাদ, তাই না? কিন্তু এখানে আরেকটা জিনিস পড়তে হবে, দেখো এই যে মিথেন অণুর গঠন, ঠিক আছে, এই যে 4টি সমযোজী বন্ধন, ইথেন অণুতে 7টি সমযোজী বন্ধন আছে, এগুলো আমরা আসলে কিভাবে বের করবো, তাই না? এটার একটা সুন্দর শর্টকাট টেকনিক আছে, ঠিক আছে, সুন্দর শর্টকাট টেকনিক আছে। এখানে ইথেন দেখে আমরা হচ্ছে না গুনে গুনে হচ্ছে বের করতে পারছি 1 2 3 4 5 6 7টা, তাই না? যদি বড় হইতো তাইলে কিভাবে বের করতাম, তাইলে একটু বের করা কঠিন না। ভাই একজন বলছে কি ভাই ইপক্সি ইথেন হবে না কেন, ইপক্সি ইথেন তো হচ্ছে হেটারো অ্যারিসাইক্লিক, ঠিক আছে, হেটারো অ্যালিসাইক্লিক। তোমার এখানে প্রশ্ন ছিল বিষম চাকরিক অ্যারোমেটিকের কথা ছিল, ঠিক আছে, এই জন্য ইপক্সি ইথেনটা হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই দেখো জৈব যৌগ, বলতো জৈব যৌগ কি কি বন্ধনে গঠিত, এটা তোমরা সবাই জানো, জৈব যৌগ হচ্ছে কি সমযোজী বন্ধনে গঠিত, তাই না? সমযোজী বন্ধন আমরা কত কথা বলতো, সিগমা এবং কি পাই বন্ধন। এই যে লুইস মতবাদ, এটা একটু আগে বললাম। সিগমা বন্ধন পাই বন্ধনের হচ্ছে পার্থক্যটা, ঠিক আছে, সিগমা বন্ধন পাই বন্ধনের পার্থক্যটা এটা হচ্ছে তোমরা বই থেকেই পড়বা। কিন্তু তার আগে যে জিনিসটা তোমাদেরকে শিখতে হবে, এই যে সিগমা বন্ধন সংখ্যা, অর্থাৎ এটা নির্ণয় করার টেকনিক, ঠিক আছে। দেখো এখানে আমি কি লিখছি, অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে কি, দেখো অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে দেখো সিগমা বন্ধনের সংখ্যাটা হচ্ছে মোট পরমাণুর সংখ্যা, দেখো মোট পরমাণুর সংখ্যা বিয়োগ কত 1। যেমন দেখো এখানে এক্সাম্পল দিছি C2H6, এখানে হচ্ছে কি মোট পরমাণুর সংখ্যা, দেখো কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, তাহলে মোট পরমাণুর সংখ্যা হলো 8টা, তাহলে সিগমা বন্ধন কয়টা হবে বলতো, 8 বিয়োগ 1 7টি, ঠিক আছে। এভাবে তোমরা তারপর বলো তো, তাহলে C3H8 এখানে কয়টা হবে সিগমা বন্ধন, এখানে সিগমা বন্ধন কয়টা হবে বলো তো, 8 3 11, তাহলে 11 বিয়োগ 1 তাহলে হচ্ছে কয়টা হবে বলো তো, 10টি। এটা কিন্তু মনে রাখতে হবে কি, দেখো অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর আসে কি অ্যারোমেটিক যৌগের সিগমা বন্ধনের সংখ্যা, দেখো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে কি মোট পরমাণু সংখ্যা। যেমন দেখো C6H6, এটা কি বলতো, এটা হচ্ছে বেনজিন, বেনজিনের মোট পরমাণু কয়টা আছে, 12টা, তাহলে মোট সিগমা বন্ধন 12টি। এখন তোমরা বলতে পারো ভাই যে পাই বন্ধনটা আপনি তাইলে কই থেকে পাইলেন 3টা, এটা তো আসলে আদার্স কোনো টেকনিকের দরকার নাই ভাইয়া, ঠিক আছে, আদার্স কোনো টেকনিক, বেঞ্জিনের সংকেতটা কি তোমরা সবাই জানো, তাই না? দেখো 3টা পাই বন্ধন আছে, তাই না, 3টা ডাবল বন্ধন, 3টা পাই বন্ধন। এটা কি বলতো C7H8, এটা হচ্ছে টোলুইনের সংকেত, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো টোলুইন। এখানে দেখো মোট পরমাণুর সংখ্যা কয়টা আছে, দেখো 8 7 15টি, তার মানে সিগমা বন্ধন কি হবে বলতো, এখানে 15টা মিসিং হয়ে গেছে, ঠিক আছে, 15টি, তাহলে সিগমা বন্ধন কয়টা, 15টি, পাই বন্ধন কয়টা, 3টি হবে, কারণ বলতো টোলুইনের স্ট্রাকচারটাও তোমরা জানো, তাই না, সরি, টোলুইনের স্ট্রাকচারটাও তোমরা জানো এরকম, তাই না? তাহলে কত, মোট 15টি সিগমা পাই। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো ভাই এটা তো অ্যালকেনের ক্ষেত্রে বললেন, তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কি হবে, যদি একটা স্ট্রাকচার এরকম হয় C3H6, তাই না, এক্ষেত্রে সিগমা বন্ধন পাই বন্ধন করে, এটা কিন্তু একটা কি বলতো অ্যালকিন। আমরা কি জানি অ্যালকিনে কি একটা ডাবল বন্ড থাকে, তাই না, অ্যালকিনে কি একটা কি থাকে, ডাবল বন্ড থাকে। যেহেতু একটা ডাবল বন্ড থাকে, তার মানে কি আমরা নিঃসন্দেহে বলতে পারি কি একটি কি আছে, পাই পাই বন্ধন আছে, তাই না, একটা কি পাই বন্ধন আছে। তাহলে এখন সিগমা বন্ধন ওই একই ভাবে, ঠিক আছে, এটা কি একটা অ্যালিফেটিক যৌগ, তাহলে সিগমা বন্ধন কয়টা হবে বলতো, মোট পরমাণুর সংখ্যা 6 বিয়োগ 3, সরি 6 আর যোগ 3 কত হচ্ছে 9, 9 থেকে হচ্ছে 1 বাদ দিলে কয়টা, 8টি, তাহলে কত আছে বলতো 8টি সিগমা বন্ধন, ঠিক আছে। অনুরূপ ভাবে তোমাদের যদি বলা হয় C4, ঠিক আছে, H6, এটা একটা কি বলতো, এটা একটা অ্যালকাইন, তাই না, অ্যালকাইন। আমরা কি জানি অ্যালকাইনে কি থাকে বলতো, ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকা মানে কি দুইটা হচ্ছে কি ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, তার মানে ট্রিপল বন্ডের একটা সিগমা, দুইটা কি বলতো পাই, তার মানে নিঃসন্দেহে বলতে পারি কি এখানে দুইটা পাই আছে। তাহলে সিগমা কয়টা আছে বলতো, এটা একটা কি অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক যৌগ, যেহেতু এটা একটা অ্যালিফ্যাটিক যৌগ, তাহলে হচ্ছে সিগমা বন্ধনের সঙ্গে কত হবে, মোট পরমাণুর সঙ্গে আগে যোগ করবো, তাহলে 6 যোগ 4 তাহলে কত হচ্ছে 10, 10 আবার 1 বিয়োগ করলে কত হচ্ছে 9, তাহলে 9টি কি বলতো সিগমা বন্ড, ঠিক আছে। আশা করি তোমরা এই টেকনিকটা সবাই বুঝতে পারছো অ্যারোমেটিক অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে। তাইলে তোমরা এই প্রশ্নটা অ্যান্সার করো তো, মিথানল যৌগের সিগমা বন্ধন কতটি?
আচ্ছা, একজন বলছে আবার বুঝেন, এটা হচ্ছে ভিডিওটা হচ্ছে ফেসবুক ইয়েতে থাকবে, তোমরা এটা স্কিপ করে দেখে নিতে পারো, ঠিক আছে? এটা রিপিট করতে গেলে ক্লাসটা অনেক লেন্থি হয়ে যায়, ঠিক আছে? এটা অ্যান্সার তাহলে কি হবে? এই যে মিথানলের সিগমা বন্ধন কতটি হবে বলো তো? মিথানলের সিগমা বন্ধন কতটি হবে? 5, অনেকে 7, অনেকে 6, অনেক ধরনের কমেন্ট করতেছো তোমরা, ঠিক আছে? দেখো মিথানলে দেখো কি বলছিলাম, এটা একটা কি বলতো, আগে বলতো অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক যৌগ? এটা অবশ্যই একটা কি অ্যালিফ্যাটিক যৌগ, তাই না? অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন কি বলছিলাম বলতো? সিগমা বলছিলাম কি মোট পরমাণু যদি এন হয় তাহলে এন বিয়োগ 1, ঠিক আছে? এটা কি বলছিলাম? মোট পরমাণু, ঠিক আছে? মোট পরমাণু। তাহলে মোট পরমাণু কয়টা আছে দেখি, গণতে কি গণত 1, এখানে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 4, তাই না? 4 একে 5 একে 6, তাহলে মোট কয়টা, কয়টা পরমাণু আছে? 6টা। তাহলে 6 বিয়োগ কত হচ্ছে 1, তাহলে মোট সিগমা বন্ধন আছে কয়টা বলতো? 5টি সিগমা বন্ধন আছে। পাই বন্ধন কি এখানে আদৌ আছে? অ্যালকোহলে কিন্তু কোনো ডাবল বন্ড নাই, তোমরা জানো অ্যালকোহলের স্ট্রাকচারটা কি রকম বলতো? এরকম, তাই না? এটা কিন্তু এরকম, এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নাই, এই 3টা হাইড্রোজেনকে আলাদা করে দিই, দেখো কোনো ডাবল বন্ড নাই, ঠিক আছে? তার মানে এখানে কয়টা হবে বলতো সিগমা বন্ধন? অ্যান্সারটা কি হবে বলতো? বি। অ্যারোমেটিকটা আরেকবার বলেন ভাই, বলছো অ্যারোমেটিকটা হচ্ছে খুবই সহজ, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগে হচ্ছে যে কয়টা পরমাণু থাকবে সেই কয়টা, ঠিক আছে? একটু রিপিট করতেছি, ঠিক আছে? দেখো অ্যারোমেটিকটা হচ্ছে কি যে কয়টা পরমাণু থাকবে সেই কয়টা, ঠিক আছে? বিশ্বাস না হলে তোমরা গুণে দেখতে পারো। অ্যারোমেটিক ক্ষেত্রে দেখো যেমন বেনজিন, তাই না? বেনজিন আমরা কি জানি? C6H6, তাই না? দেখো মোট কয়টা পরমাণু আছে? 6 6 12টা, ঠিক আছে? মোট পরমাণু কয়টা বলতো? মোট হচ্ছে 12টি পরমাণু আছে, তাই না? তাহলে সিগমাও কয়টাই হবে বলতো? সিগমাও 12টি হবে, ঠিক আছে? তোমরা গুণে দেখতে পারো, দেখো এই যে বেনজিনের স্ট্রাকচারটা এরকম না? আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, ঠিক আছে? এখানে একটা ডাবল বন্ড, তাহলে দেখো আর এখানে কি একটা করে হাইড্রোজেন আছে, দেখো তোমরা সিগমা বন্ধন গুণে দেখতে পারো, দেখো 12টাই হবে। এবং পাই বন্ধন কয়টা হবে? দেখো পাই বন্ধন হচ্ছে 3টা হচ্ছে পাই হবে, ঠিক আছে? 3টি হচ্ছে কি হবে? পাই হচ্ছে 3টি হবে। আশা করি অ্যারোমেটিকটা বুঝছো। অ্যালকিনটা বলতেছে ভাই, অ্যালকিনটা হচ্ছে খুবই সহজ, ঠিক আছে? অ্যালকিনটা আমরা কি জানি? অ্যালকিনে হচ্ছে ডাবল বন্ড থাকে, যেমন দেখো একটা বুঝছিলাম কি, দেখো C3H6 এর এক্সাম্পল দিছিলাম, তাই না? C3H6 স্ট্রাকচারটা তোমরা যদি কল্পনা করো কি C3H2, হ্যাঁ, সরি, এরকম, এখানে হচ্ছে এইচ, ঠিক আছে? দেখো এরকম, তাই না? C3H6। এখানে দেখো এই যে অ্যালকিনের ক্ষেত্রে কি দুই ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডের আমরা কি জানি? একটা হচ্ছে পাই হয়, তাই না? একটা পাই হয়, একটা হচ্ছে কি হয়? সিগমা হয়। এই জন্য আমরা আগেই নির্ণয় করলাম কি অ্যালকিনের ক্ষেত্রে পাই বন্ধন সবসময় একটাই থাকবে, ঠিক আছে? তাহলে সিগমা কয়টা হবে বলো তো? সিগমা দেখো 6 3 আর 9, 9 বিয়োগ তাহলে কত হয় দেখো? 9 তে হচ্ছে এক বাদ দিলে কয়? 8টি সিগমা হয়, ঠিক আছে? 8টি কি হয়? সিগমা হয়। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আর রিপিট করা হচ্ছে সুযোগ নেই, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখে নিতে পারো পরবর্তীতে স্কিপ করে। আচ্ছা, চলো আমরা হচ্ছে বয়ে যাই। তার মানে এই যে দেখো এখানে হচ্ছে কি, দেখো একটা ইথেন অণু ছিল, দেখো 60টি সমযোজী বন্ধন আছে এখানে, 60টি সমযোজী, 60টাই কিন্তু হচ্ছে কি বলতো? সিগমা, ঠিক আছে? এখানে কোনো পাই নাই, ঠিক আছে? কারণ কি এখানে কোনো দ্বিবন্ধনই নাই, ঠিক আছে? এই যে দেখো মিথাইল অ্যালকোহলে দেখো 5টি সমযোজী বন্ধন আছে এবং 5টাই কি বলতো? সিগমা, ঠিক আছে? পাই বন্ধন নাই। এই যে দেখো অরবিটাল অধিক্রমণ মতবাদ, ঠিক আছে? অরবিটাল অধিক্রমণ মতবাদ তোমরা হচ্ছে এর হচ্ছে রসায়ন প্রথম পত্রের হচ্ছে 3য় চ্যাপ্টারে পড়ে আসো। এটা কি বলতো? অরবিটাল এখানে 4টা শর্ত আছে, ঠিক আছে? শর্তগুলো মনে রাখতে হবে কি, এই যে উভয় পরমাণু অরবিটাল অবশ্যই অর্ধপূর্ণ হতে হবে, শক্তি অনুরূপ বা সমান হতে হবে, এবং সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ করতে হবে, এবং ঘূর্ণন কি হবে বলতো? ইলেকট্রন ঘূর্ণনটা বিপরীত। এই যে কি ওয়ার্ড গুলো জাস্ট মনে রাখবে, ঠিক আছে? পুরো লাইন তোমাদেরকে মুখস্থ করার কোনো দরকার নেই, তোমার এই কি ওয়ার্ড গুলো শুধুমাত্র চেঞ্জ করে দিতে পারে। প্রশ্নের ধরনটা এখান থেকে আসতে পারে, কোনটি শর্ত নয়, ঠিক আছে? এখানে ঘূর্ণন বিপরীতমুখী না দিয়ে দিয়ে একমুখী দিয়ে দেখতে পারে, ঠিক আছে? সমমুখী দিতে পারে, ঠিক আছে? এখানে দিতে পারে হচ্ছে সঠিক অক্ষ বরাবর না বিপরীত অক্ষ বরাবর দিয়ে দিতে পারে, ঠিক আছে? এইভাবে প্রশ্ন আসতে পারে। এই যে সিগমা বন্ড পাই বন্ডনের সংখ্যা আমরা পড়ে ফেলছি। এখন আসলে এই যে সিগমা বন্ড এবং পাই বন্ডনের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটা তোমরা হচ্ছে এখান থেকে পড়লে হবে। যদি আর একটু বেশি পড়তে চাও তাহলে হচ্ছে কি এই যে পার্থক্যটা তোমরা কি ডাইজেস্ট থেকে একটু পড়তে পারো। হ্যাঁ, এই ভিডিওটা ফেসবুকেও থাকবে, ঠিক আছে? ফেসবুকে গেলেও তোমরা এই ভিডিওটা পাবা, ঠিক আছে? সিগমা বন্ধন পাই বন্ধন, দেখো সিগমা বন্ধন কি বলছিলাম, দেখো সিগমা সিতে হচ্ছে কি, দেখো সরল রেখা বরাবর থাকে একক বন্ধন, ঠিক আছে? পাই বন্ধন মানে কি অরবিটাল দেখো সমান্তরাল থাকে। এই যে সিগমা থেকে বলতো এই যে সামনাসামনি, ঠিক আছে? সামনাসামনি হচ্ছে মুখোমুখি বা কি বলতো? মুখোমুখি বা হচ্ছে কি সামনাসামনি অধিক্রমণ ঘটে, ঠিক আছে? মুখোমুখি বা সামনাসামনি, এটা তোমরা মনে রাখবা, সামনাসামনি।
তাহলে মনে আর এটা কি বলতো পাই বন্ধন কি দেখো পাশাপাশি, ঠিক আছে। এবং কি সকল একক বন্ধন কি বলতো সিগমা বন্ধন, এবং সিগমা বন্ধন হলে একটি বা দুটি পাই বন্ধন হতে পারে, ঠিক আছে। একটি পাই বন্ধন কখন হয় অ্যালকিনের ক্ষেত্রে, দুটি পাই বন্ধন কখন হয় অ্যালকাইনের ক্ষেত্রে, ঠিক আছে। সিগমা বন্ধন কি তাদের অক্ষ বরাবর দেখো ঘুরতে পারে, এটা হচ্ছে অক্ষ বরাবর ঘুরতে পারে না। শঙ্কর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল উভয়ের ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে। এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটে। দেখো এখানে তাহলে শঙ্কর অরবিটাল আর বিশুদ্ধ অরবিটালটা কি, ঠিক আছে। বিশুদ্ধ অরবিটাল আসলে কিছুই না, বিশুদ্ধ অরবিটাল গুলো কোনগুলো বলতো, এই যে এস, পি, ডি, এফ, ঠিক আছে, এগুলা কি বলতো, এগুলা হচ্ছে কি বিশুদ্ধ অরবিটাল। শঙ্কর অরবিটাল তাইলে কোনগুলা বলতো, শঙ্কর অরবিটাল কোনগুলা, এই যে শঙ্কর তাইলে কোনগুলা, শঙ্কর হচ্ছে এই যে এসপি, ঠিক আছে, sp2, sp3, এই যে এক অনেকগুলো অরবিটাল মিক্স করে একটা একই ধরনের অরবিটাল তৈরি করা হচ্ছে, ঠিক আছে, sp3d, এগুলো হচ্ছে কি শঙ্কর অরবিটাল, ঠিক আছে, এগুলো হচ্ছে কি শঙ্কর অরবিটাল। আর শঙ্কর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটালের ক্ষেত্রে কি সিগমা বন্ধন। আর এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল ছাড়া, এই দুইটা অরবিটাল ছাড়া অন্য অরবিটাল, অন্য অরবিটাল বলতে কি বোঝাইছে, অন্য যে বিশুদ্ধ অরবিটাল গুলো আছে, ঠিক আছে, অন্য বিশুদ্ধ অরবিটাল, বিশুদ্ধ যেগুলো আছে, তার মানে অন্য বিশুদ্ধ কি থাকলে এস আর শঙ্কর বাদ দিলে অন্য বিশুদ্ধ কয়টা আছে দেখো, এই তিনটা, তাই না, এই তিনটা কি করবে, এই যে পাই অর বন্ধন গঠন করবে, ঠিক আছে, অর্থাৎ পি, ডি আর হচ্ছে কি এফ, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এই যে বিজ্ঞানী লিনাস পলিং কি করে, পলিং বা পাউলি যেটাই বলো কি করে, অরবিটাল সংক্রমণ বা হাইড্রোজেন মতবাদ উপস্থাপন করে, ঠিক আছে। আহ, এখান থেকে এগুলো পড়তে হবে না, এখান থেকে জাস্ট হচ্ছে কি এই যে চারটা পড়লে হয়ে যাবে, ঠিক আছে। এই যে চারটা পড়তে হবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, এটাকে তো তোমরা হচ্ছে কি 5 স্টার দিয়ে রাখো, ঠিক আছে, এটাকে তোমরা কি 5 স্টার দিয়ে রাখবা। তাইলে বলো তো, এখানে হচ্ছে দেখো কয়েকটা যৌগের নাম দেওয়া আছে, সংকরণ দেওয়া আছে, এবং কি এখান থেকে পড়তে হবে যে এটা কি যৌগের নাম, সংকরণটা পড়তে হবে, আর হচ্ছে কি এই যে বন্ধন কোনটা পড়তে হবে, আকারটা পড়তে হবে। এই দূরত্বটা একবার পড়ে রাখবা, মনে থাকলে থাকলো, না থাকলে সমস্যা নাই, ঠিক আছে। দূরত্ব থেকে খুব একটা প্রশ্ন আসার সম্ভাবনা নাই, ঠিক আছে। তাইলে দেখো এই যে ইথেনে হচ্ছে sp3 সংকরণ, এটা তোমরা সবাই জানো। এই যে ইথেনে দ্বিবন্ধন থাকলে কি হয় sp2 হয়, ত্রিবন্ধন থাকলে কি হয় বলতো sp হয়, এটা তোমরা কি এগুলো তোমরা সবাই জানো। এখানে যে বৈশিষ্ট্যটা পার্সেন্ট কিভাবে বের করলো এটাও তোমরা সবাই জানো, ঠিক আছে। পার্সেন্টটাকে দেখো, এখানে কয়টা, চারটা অরবিটাল আছে, তাই না, চারটা এস আর হচ্ছে পি, তাহলে টোটাল চারটা অরবিটাল আছে। তাহলে 100 কে কি করছে 4 দ্বারা ভাগ করলে কত আসে 25। যেহেতু এস একটাই আছে, তাহলে এস এর বৈশিষ্ট্য 25% হবে, তাহলে পি কয়টা আছে, তিনটা, তাহলে পি বৈশিষ্ট্য কয়টা হবে বলতো, পি হয়ে কিন্তু 75% হবে, ঠিক আছে। এভাবে তোমরা কিন্তু ইজিলি কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। আর বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা হচ্ছে তোমরা এই যে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছো। এখানে যে সমতুল্য ট্রাইগোনাল, ট্রাইগোনাল মানে আসলে ত্রিকোণাকার, ঠিক আছে, ট্রাইগোনাল মানে হচ্ছে কি বলতো ত্রিকোণাকার। এটা কি বলতো এই যে সরল রৈখিক, আর এটা কি বলতো চতুস্তলকের মতো, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরা জানো। এখান থেকে তোমাদের একটা ক্রিটিক্যাল প্রশ্ন আসা হচ্ছে কি, একটা যৌগ দেওয়া থাকে এবং এই যৌগগুলাতে কি বলে বলতো, এই যৌগগুলাতে বলা হয় কি, এখানে সাপোজ ধরে একটা যৌগ দেওয়া আছে বলতো, তোমাদেরকে এখন যদি আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে, সাপোজ ধরো একটা প্রশ্ন করলাম, বলতো দেখি এই যৌগে CH3, সি এইচ ডাবল বন্ড CH2, এখানে কোন কোন সংকরণ আছে, ঠিক আছে, কি সংকরণ আছে, কোন সংকরণ আছে, কোন সংকরণ আছে। এবং আরেকটা প্রশ্ন যদি তোমাদেরকে করি, CH3, সি ট্রিপল বন্ড CH, ঠিক আছে, এখানে কোন সংকরণ আছে। দেখি এই দুটো প্রশ্নের অ্যান্সার দাও তো, তোমরা পারো কিনা। প্রথম হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, তোমাদের জন্য এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার প্রথমে দাও তো দেখি। হ্যাঁ, অনেকে অ্যান্সার করতেছো দেখো, হ্যাঁ অনেকেই পারতেছো, অনেকেই পারতেছো না, অনেকে শুধু এসপি অ্যান্সার করতেছো, sp2 অ্যান্সার করতেছো। দেখো এটা একটু ক্লিয়ার করে দেই, ঠিক আছে। দেখো মনে রাখবা কি, এই যে অ্যালকিন অ্যালকেন অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, যেখানে একক বন্ধন থাকবে সেটা কি হবে বলতো, একক বন্ধন মানে কি বলতো সিগমা, একক মানে কি বলতো সিগ, একক বন্ধনে কি বলতো সিগমা বন্ধন আছে, এবং সিগমা মানে কি সবগুলা কি হবে sp3। তার মানে এই কার্বন দেখো, এই কার্বনে কি সবগুলা কি একক বন্ধন আছে, কোনো দ্বিবন্ধন নাই, তাহলে এই কার্বনটা কি হবে বলতো sp3। কিন্তু এই দুইটা কার্বনে দেখো, এই কার্বনের সাথেও ডাবল বন্ড আছে, এই কার্বনের সাথেও ডাবল বন্ড আছে, তাহলে এই দুইটা কার্বন কি হবে বলতো, এই দুইটা কার্বন ডাবল বন্ড থাকলে কি হয়, একটু আগে পড়ে আসলাম sp2 হবে, ঠিক আছে। তাহলে এখানে কোন কোন সংকরণ আছে বলতো, 1 নম্বর প্রশ্ন অ্যান্সারটা কি হচ্ছে তাইলে sp3 এবং sp2। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো এই প্রশ্নটা, এই প্রশ্নটা আসে দেখো, এখানে কি এটা কি সবগুলা কি একক বন্ধন আছে, তাই না, একক বন্ধন থাকলে কি হবে বলতো sp3। আবার এখানে দেখো এই কার্বনে কি ট্রিপল বন্ড আছে, এই কার্বনে, তাহলে এই দুইটা কার্বন কি হবে বলতো, এই দুইটা কার্বন হচ্ছে sp হবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলতো sp3 এবং
sp। বুঝতে পারছো? আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, আশা করি এটা আর ভুল করবা না। এরপর আসে কি সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে? সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? এটা হচ্ছে কি এই যে শ্রেণীটাকে একটা হচ্ছে জৈব যৌগের বা একটা শ্রেণীর বৈশিষ্ট্য প্রকাশ করে, অর্থাৎ কি এটা অ্যালকিন না অ্যালকোহল না হচ্ছে অ্যালডিহাইড না কিটোন, এটা ঠিক আছে? এই যে সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এই বৈশিষ্ট্য থেকে জাস্ট কি ওয়ার্ড গুলো তোমাদেরকে মনে রাখতে হবে সেটা কি দেখো, কি কি বৈশিষ্ট্য আছে। এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় এবং এদের পাশাপাশি দুটি সমগোত্রের মধ্যে দেখো মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং একটি নির্দিষ্ট কার্যকারী মূলক থাকে, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে OH, ঠিক আছে? অ্যালডিহাইডের ক্ষেত্রে COH, ঠিক আছে? কিটোনের ক্ষেত্রে CO, ঠিক আছে? আবার হচ্ছে কি অ্যাসিডের ক্ষেত্রে COOH, এবং কয়েকটি সাধারণ উপস্থিতি থাকে, দেখো নট একটি, অনেকগুলা, ঠিক আছে? কয়েকটি সাধারণ উপস্থিতি থাকে এবং এদের মধ্যে রাসায়নিক ধর্মে কি সাদৃশ্য থাকে। রাসায়নিক ধর্মের সাদৃশ্য বলতে কি সবাই একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, অর্থাৎ একটা ছোট দেখতে যেরকম বিক্রিয়া করে বড়টা, যেমন ইথানল যেরকম বিক্রিয়া করবে, ঠিক আছে? ইথানল যে বিক্রিয়া দেবে, এই যে বিউটানল, ঠিক আছে? C4H9OH, ঠিক আছে? এটাও ঠিক অনুরূপ বিক্রিয়া দেবে। এই জন্য বলছে কি রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে, কিন্তু হচ্ছে কি ভৌত ধর্মের পরিবর্তন, ভৌত ধর্ম কি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো হচ্ছে পরিবর্তন থাকে, ঠিক আছে? এই মিথানলের স্ফুটনাঙ্কটা একটু মনে রাখার চেষ্টা করবা এবং ইথানলেরটা, এটা হচ্ছে ক্লাসের শেষে একটা হচ্ছে চার্টে আমি এই যে প্রয়োজনীয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গুলো তোমাদের হচ্ছে সার সংকেত দিয়ে দিব, ঠিক আছে? সেখানে হচ্ছে কিছু সাধারণ সংকেত দেওয়া আছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? আচ্ছা, কার্যকরী মূলক কাকে বলে, তাই না? কার্যকরী মূলক আসলে কিছুই না, কার্যকরী মূলক হচ্ছে এমন একটা মূলক যেটা হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণীর হচ্ছে পরিচায়ক, ঠিক আছে? এই কার্যকরী মূলকটাই পরিচয় করে দেয় এটা হচ্ছে কোন সমগোত্রকের অন্তর্ভুক্ত, ঠিক আছে? কি বলতো? পরিচায়ক, ঠিক আছে? যেমন হাইড্রোক্সিলের ক্ষেত্রে OH থাকবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে এটাতে CHO থাকবে, ঠিক আছে? এখান থেকে যেটা মনে রাখতে হবে যে জেনে রাখো, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কি হয় দেখো, প্রতিস্থাপন এবং কি অপসারণ বিক্রিয়া ঘটে। কারণ কি বলতো, এই যে একটা অ্যালকেন, তাই না? অ্যালকেনে তুমি কি হচ্ছে কি করতে পারবা, অ্যালকেনে তুমি কি আরেকটা সংযোজন করতে পারবা? অ্যালকেনে কি হচ্ছে, তুমি অ্যালকেনে এমনিতেই চারটা বন্ড হাত পুরা থাকে, এখানে তুমি কার্বনের হাত কি পাঁচটা করতে পারবা? সম্ভব না। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি একক বন্ধনে কখনোই কিন্তু কি এই যে সংযোজন হবে, তাহলে কি হয় প্রতিস্থাপন করে একটা যদি এইচ থাকে তুমি এইচ কে প্রতিস্থাপন করে কি সিএল নিয়ে আসতে পারো, অন্য কিছু নিয়ে আসতে পারো, অথবা অপসারণ করে কি একক বন্ধনকে ডাবল বন্ড করতে পারবে অথবা কি ট্রিপল বন্ড করতে পারবে, তাই না? এই জন্য কি প্রতিস্থাপন অপসারণ। দ্বিবন্ধন ত্রিবন্ধন কার্যক্রমটি দেখো সংযোজন, কারণ কি দ্বিবন্ধন আছে, তুমি এখানে চাইলে কি একক বন্ধনের জন্য কি এক্সট্রা কিছু যোগ করতে পারো, হাইড্রোজেন যোগ করতে পারো, ক্লোরিন যোগ করতে পারো, ঠিক আছে? অনুরূপ এটা। এবং যে যৌগে কি একই সাথে একক বন্ধন দ্বিবন্ধন আছে সেখানে কি হয় প্রতিস্থাপন, যেমন কি দেখো কার্বক্সিল অ্যাসিড, এটা তোমরা জানো কি অনেক সময় কি এই যে কার্বক্সিল অ্যাসিডের সাথে কি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি তৈরি হয় বলতো, এই যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই যে সোডিয়াম এসে এখানে যুক্ত হয়, তাই না? সোডিয়াম এই যে কার্বক্সিলেট তৈরি করে, ঠিক আছে? এই যে ঠিক আছে সমগোত্রীয় শ্রেণী বিভিন্ন হচ্ছে কি এই যে কার্যকরী মূলকের সংখ্যা, ঠিক আছে? এখান থেকে মেডিকেল প্রশ্ন আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি পারতে হবে, ঠিক আছে? এটা তোমরা এখান থেকে চাইলে পড়তে পারো এবং ডাইজেস্টে সুন্দর করে ছক দেওয়া আছে, ঠিক আছে? ডাইজেস্টে সুন্দর করে কার্যকরী মূলক এরিয়া দেওয়া আছে, ডাইজেস্ট থেকে এটা দেখে নিবা, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? 5 স্টার টপিকটা হচ্ছে কি বলতো, 5 স্টার। এখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল, ঠিক আছে? অ্যালডিহাইডের কার্যকরী মূলক দেখো, সায়ান অ্যামিনের কার্যকরী মূলক দেখো, এই যে এটা, ঠিক আছে? ঠিক আছে, বিশেষ করে এই যে এইটা লাগবে, ঠিক আছে? কার্যকরী মূলকের গাঠনিক সংকেত না, জাস্ট হচ্ছে কার্যকরী মূলক গুলা কোনগুলো, ঠিক আছে? মূলক গুলা লাগবে, ঠিক আছে? অ্যামাইডের মূলক কি, ঠিক আছে? এগুলো লাগবে, জাস্ট মূলক, ঠিক আছে? এই যে অ্যালকেনে কোনো কার্যকরী মূলক নাই, কারণ অ্যালকেন আসলে তুমি তো হচ্ছে সবগুলো একক বন্ধন, তুমি তো কি করতে পারবে না অ্যালকেনে কি দেখো এখানে একক বন্ধন আছে, এখানে একক বন্ধন আছে, সবগুলো তো মনে করো কি হাইড্রোজেন আছে, তুমি কোনটাকে কার্যকরী মূলক ধরবা, কোনটাকে কি কার্যকরী মূলক ধরতে পারবে না। এই জন্য বলছে কি অ্যালকেনে কোনো বিশেষ কার্যকরী মূলক নাই, ঠিক আছে? চলো আমরা কিছু হচ্ছে প্রশ্ন দেখে নিই, ঠিক আছে? এই যে কার্যকরী মূলকের, ঠিক আছে, অগ্রগণ্যতার ক্রম, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ছন্দ দিয়ে দিছি, দেখো কি এটা তোমরা ডাইজেস্ট ভাবে দেখো, তোমরা যেভাবে যার যে ছন্দ মুখস্থ আছে সেটা দিয়ে মনে রাখতে পারো, কিন্তু যদি এটা সহজ লাগে তাহলে এটা দিয়ে রাখতে পারো। দেখো কি অ্যাসিড আইড অন, ঠিক আছে? অ্যাসিড আইড অন মানে কি উপরে, ঠিক আছে? কার? অল, সবার উপরে। তারপরে কি আই এম কে আমরা সংক্ষেপে লিখছি M231, ঠিক আছে? M231। কারণ অ্যাসিড থেকে কি দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড সালফোনিক অ্যাসিড, আইড থেকে কি দেখো এই যে হ্যালাইড অ্যাসিড হ্যালাইড অ্যামাইড সায়ানাইড অ্যালডিহাইড, ঠিক আছে? অন থেকে কি দেখো কিটোন, এবং অল থেকে কি বলছো দুইটা অল, ঠিক আছে? অ্যালকোহল এবং হচ্ছে কি থায়োল। এম থেকে হচ্ছে অ্যামিন, টু থেকে হচ্ছে কি দ্বিবন্ধন আছে, ঠিক আছে? এই জন্য অ্যালকিন, 30 থেকে মানে কি ট্রিপল বন্ড আছে অ্যালকাইন, এবং হচ্ছে কি অ্যালকানে কি 1 দিয়ে হচ্ছে একক বন্ধন আছে, ঠিক আছে? এই যে একক বন্ধন আছে, এটা হচ্ছে কি M231, ঠিক আছে?
ডাইজেস্ট থেকে জাস্ট হচ্ছে চার্ট গুলো পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? ডাইজেস্টে সবকিছু পড়তে হবে না, যেমন এই যে ছকগুলা থেকে কি জাস্ট হচ্ছে এই কার্যকরী মূলকের সংকেত এবং হচ্ছে এই যে নামটা জাস্ট, ঠিক আছে? এই যে নামটা এগুলো মনে রাখতে, এই যে প্রিফিক্স সাফিক্স এগুলো লাগবে না, ঠিক আছে? এগুলো ক্রস, এগুলো দরকার নেই। এখন বলো তো নিচের কোন কার্যকরী মূলকটি সঠিক? একজন বলতেছে হচ্ছে ভাই ডাইজেস্ট দেখলে ভয় লাগে, ডাইজেস্ট থেকে সবকিছু পড়তে পারেন, ঠিক আছে? ডাইজেস্ট থেকে কি কি পড়তে হবে আজকে লেকচারের শেষে জাস্ট কয়েকটা পেজের কথা বলবো, জাস্ট ওই কয়েকটা পেজ পড়লে এনাফ, ঠিক আছে? মেইনলি হচ্ছে মেইন বইটা ভালো করবো। কোন কার্যকরী মূলকটা সঠিক, এটা তোমরা সবাই অ্যান্সার করছো, সঠিক অ্যান্সার করছো হচ্ছে কি কিটোন, ঠিক আছে? এই যে জৈব যৌগের নামকরণ, ঠিক আছে? এটা হচ্ছে কি ডাইজেস্টে আছে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট এই ছকটা ডাইজেস্ট থেকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কবির স্যারের বড় ইনফরমেশন, ঠিক আছে? কবির স্যারের বই, এটা ডাইজেস্ট থেকে পড়বে। দেখো ফর্মিক অ্যাসিডে কি থাকে, যে পিঁপড়ায় থাকে, অ্যাসিডিক অ্যাসিড কোথায় থাকে, ভিনেগারে, প্রোপানিক অ্যাসিড চর্বিতে, এবং মাখনে কোনটা থাকে, বিউটাইরিক অ্যাসিড বা বিউটানোয়িক অ্যাসিড, ঠিক আছে? অনেকে সঠিক অ্যান্সার দিছো। এই যে জৈব যৌগ, ঠিক আছে? আর কিছু পড়তে হবে না জৈব যৌগ থেকে। এখন আমরা কি পড়বো বলতো? এই যে নামকরণ যেগুলো আছে, এই নামকরণগুলো আমাদের পড়তে হবে না, ঠিক আছে? ইউপ্যাক নামকরণে যে তিনটা পদ থাকে, প্রিফিক্স, ওয়ার্ড রুট এবং সাফিক্স, এগুলো জানলেই হবে। আর কিছু এই যে জৈব যৌগের যে নামকরণগুলো আছে, ইউপ্যাক নামকরণ, এখান থেকে মেডিকেল প্রশ্ন আসে না, এই জন্য এগুলো পড়তে হবে না। আশা করি এটা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবে না ভাইদেরকে। এখান থেকে কি করবো, এই যে কার্যকরী মূলকের কি সংকেত আর কি সমগোত্রীয় শ্রেণীর হচ্ছে নামগুলো পড়বা, ঠিক আছে? এটা কি বললাম, এসিডাইড অন অল আম 231, ঠিক আছে? আচ্ছা, এটা বলতো কোন যৌগে কোনো পাই বন্ধন নাই, এই প্রশ্নটা অ্যান্সার করো তো দেখি। হ্যাঁ ভাইয়া, সত্যি নামকরণ বাদ, ঠিক আছে? নামকরণ থেকে কোনো প্রশ্নই আসে না মেডিকেল ভার্সিটিতে, যে দু একটা আছে ওগুলো এমনিতেই পারবা, খুবই সহজ প্রশ্ন আসে। এই জন্য নামকরণ নিয়ে কোনো প্যানিক হয় না। কোন যৌগে কোনো পাই বন্ধন নেই, ঠিক আছে? অ্যান্সার করো দেখি, কোন যৌগে পাই বন্ধন নেই? এই যে এটা দেখো, অ্যালকেন। অ্যালকেনে কি বলতো, অ্যালকেনে কোনো পাই বন্ধন থাকে থাকে না, সবগুলা কি সিগমা বন্ধন থাকে। এখানে সিগমা তাহলে কয়টা আছে বলতো? সিগমা আছে 7টা। অনেকে সঠিক অ্যান্সার দিছো। আমরা হচ্ছে সামনের দিকে যাই। এই যে সমানতা, এখন বলতো সমানতা কয় প্রকার? সমানতা কত প্রকার? সমানতা হচ্ছে প্রধানত দুই প্রকার, ঠিক আছে? তোমার সমানতা বললেই ডিরেক্ট 5 প্রকার বলে দাও, ঠিক আছে? 5 প্রকার বলা যাবে না। সমানতা হচ্ছে দুই প্রকার, গাঠনিক এবং কি স্টেরিও সমানতা। স্টেরিওর আরেকটা নাম কি বলতো? এই যে ত্রিমাত্রিক। গাঠনিক সমানতা আবার কত প্রকার? 5 প্রকার। চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকারীমূলক সমানতা, মেটামারিজম এবং টোটোমারিজম। তাহলে চেইনকে আমরা সি দ্বারা মনে রাখলাম, অবস্থানকে ও, কার্যকারীমূলককে হচ্ছে কে দ্বারা, মেটামারিজমকে এম দ্বারা, টোটোমারিজমকে টি দ্বারা মনে রাখার চেষ্টা করবো, কারণ এটার জন্য আমরা একটা কি শর্টকাট শিখবো। চেইন সমানতা, ঠিক আছে? চেইন সমানতা সবার ক্ষেত্রেই সম্ভব, অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন, এখানে যদি অ্যালকেন দিয়ে বলছে, অ্যালকেন সবার ক্ষেত্রেই চেইন সমানতা সম্ভব, অর্থাৎ কি একটা মেইন শিকল থেকে একটা কি চেইন হয়ে গেছে, এটা হচ্ছে চেইন সমানতা। জাস্ট হচ্ছে কি একটা চেইন বা শাখা তৈরি হবে, ঠিক আছে? আর হচ্ছে অবস্থান সমানতা কি, কার্যকরী মূলকের অবস্থানের ভিত্তিতে যেগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে অবস্থান সমানতা। যেমন এখানে দেখো দ্বিবন্ধনটা হচ্ছে 1 নম্বর কার্বন আছে, এখানে দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বন আছে। এখানে অ্যালকোহল মূলকটা একটা কার্যকরী মূলক 2 নম্বর কার্বন আছে, এখানে হচ্ছে কি অ্যালকোহলটা 1 নম্বর কার্বন আছে। এটাকে বলা হচ্ছে কি অবস্থান সমানতা। এখান থেকে মনে রাখার চেষ্টা করবা যে বইয়ের উদাহরণগুলো, ঠিক আছে? বইয়ের এই উদাহরণগুলো কে কোন সমানতা দিচ্ছে। এরপরে কি কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা কি, একটা কার্যকরী মূলক থেকে আরেকটা কার্যকরী মূলকে পরিণত হবে, কিন্তু এটা স্বতঃস্ফূর্ত ভাবে হবে না। যেমন দেখো অ্যালকোহল থেকে কি হয়েছে, ইথার তৈরি হয়েছে, কিন্তু হচ্ছে কি এটা স্বতঃস্ফূর্ত হবে না। এটাকে বলা হচ্ছে কি কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা কে কে দেয় দেখো, সংকেতগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এমনিতেই যদিও পারবা, কিন্তু বই থেকে আসলে, মেডিকেলের প্রশ্ন আসলে সবসময় বই থেকে আসে, বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না। মেটামরিজম, মেটামরিজমের সাথে তোমাদের একটু কনফিউজড হওয়া যায়। অবস্থান সমানতা দেখো, মেটামরিজম হচ্ছে কি, মেটামরিজম হচ্ছে কি কার্যকরী মূলকের উভয় পাশের কার্বন সংখ্যার ভিন্নতার কারণে হয়, ঠিক আছে? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে হয়, সে যেটা হয় সেটাকে বলা হচ্ছে মেটামারিজম। দেখো এখানে কার্বন, কার্যকরী মূলকটা কি ছিল, ও ছিল, এরপর একটা হচ্ছে কার্বন, এই পাশে 3টা, কিন্তু এটার ক্ষেত্রে দেখো দুইটা দুইটা। এখানে দেখো একটা কার্বন ছিল, এই পাশে হচ্ছে কি দুইটা দুইটা হয়ে গেছে, একটা 3টা ছিল,
একটা তিনটে ছিল, এটাকে বলা হচ্ছে মেটামরিজম। এই মেটামরিজমটা কোথায় ঘটে এটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, ঠিক আছে? 3 স্টার। দেখো দ্বিযোজী কার্যকারীমূলক যুক্ত ইথার কিটোন সেকেন্ডারি অ্যামিনে কি ঘটে, এই যে মেটামরিজমটা ঘটে, জাস্ট এটা মনে রাখলেই হবে। এই যে এই সংকেতটা মনে রাখার চেষ্টা করবে। টোটোমারিজম, টোটোমারিজমকে কি বলা হচ্ছে বলতো? গতিশীল কার্যকারীমূলক সমানতা বলা হচ্ছে, এটা মনে রাখতে হবে। কারণ কি, এই যে টোটোমারিজমের ক্ষেত্রে কি হয়, টোটোমারিজম ক্ষেত্রে একটা কার্যকারীমূলক থেকে স্বতঃস্ফূর্ত ভাবে স্লাইডটা এটা থেকে যাবে, ঠিক আছে? ফেসবুক লাইভ আছে, তোমরা পাবা। এটা কি স্বতঃস্ফূর্ত হবে আরেকটা মূলকে পরিণত হবে, সেটাকে বলা হচ্ছে কি টোটোমারিজম। এটাকে অনেক সময় কি বলা হচ্ছে, কিটোন ইনল সমানতা বলা হয়, ঠিক আছে? কিটো ইনল বলা হয়। দেখো এটা হচ্ছে শর্ত, দুইটা শর্ত কি, প্রথমত কি কার্বনিন মূলক থাকতে হবে, কার্বনিন মূলক যুক্ত কোথায়, অ্যালডিহাইড এবং কি কিটোন হচ্ছে কি কিটো ইনল সমান টোটোমারিজম প্রদর্শন করে। এবং দ্বিতীয়ত কি, ওই কার্বনের মূলকে অবশ্যই কি আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখন আলফা হাইড্রোজেনটা কি, তাই না? আলফা হাইড্রোজেন তোমরা সবাই হয়তো অনেকেই জানো আলফা হাইড্রোজেনটা কি। যেমন এখন এখানে যদি একটা সংকেত লিখি CH3CHO, ঠিক আছে? এটা একটা কি বলতো, কার্যকারী মূলক, ঠিক আছে? কার্যকারী মূলকের সাথে যে কার্বনটা থাকে এটাকে আমরা বলি কি, আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা থাকে সেটাকে আমরা কি বলি বলতো, আলফা হাইড্রোজেন। তার মানে এখানে এটা হচ্ছে আলফা কার্বন, এগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে কিটোনের ক্ষেত্রে কি হবে বলতো? কিটোন দেখো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে কি, এই যে কিটোন, এটা একটা কার্যকারী মূলক, কার্যকারী মূলকের সাথে যে কার্বন আছে সেটাকে আমরা বলতেছি কি আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে এটাকে আমরা বলতেছি কি আলফা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে শর্ত কি বলতো, কিটোন অথবা অ্যালডিহাইড হতে হবে এবং কি আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন না থাকলে কি হয় বলতো, আলফা হাইড্রোজেন ডিএল নির্ণয় করা দেখাবো, অবশ্যই দেখাবো, ঠিক আছে? আলফা হাইড্রোজেন নাই, কার কার মনে আছে আলফা হাইড্রোজেন নাই? কিন্তু ওই যে ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে দেয়, কারা কারা বললো মনে আছে? ক্যান ইউ ট্রাই ফর বেন্টেন, ক্যান ইউ ট্রাই ফর বেন্টেন, মনে আছে? এগুলো আর কি আলফা হাইড্রোজেন ছিল না, তাই না? তার মানে কি ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, আর কি ছিল বলতো, বেনজালডিহাইড, তাই না? বেনজাল, এগুলাতে কি আলফা হাইড্রোজেন কি নেই। তার মানে এগুলা কিন্তু কি টোটোমারিজম প্রদর্শন করবে না, ঠিক আছে? এই যে ক্যানিজারো বিক্রিয়া যেগুলা দিচ্ছিল এগুলা কি করবে না, টোটোমারিজম প্রদর্শন করবে না। একবার মনে রাখো, ক্যানিজারো যারা দেয়, ঠিক আছে? ক্যানিজারো বিক্রিয়া বিক্রিয়া যারা দেয় তারা টোটোমারিজম প্রদর্শন করবে না। টোটোমারিজম ক্রস, ঠিক আছে? অর্থাৎ প্রোটোমারিজম প্রদর্শন করবেন। এখানে দেখো এই যে বেনজালডিহাইড এবং কি বেনজুফেনন, এদের কি দেখো আলফা হাইড্রোজেন নাই, তারা এরা কি টোটোমারিজম প্রদর্শন করে না। কারণ দেখো এই যে বেনজালডিহাইডে দেখো এটা হচ্ছে কার্বন, কার্যকারী মূলক। এখানে দেখো এর কার্বনের সাথে যে কার্বনটা যুক্ত আছে, প্রকৃতপক্ষে এখানে মনে হতে পারে কি এই যে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তাহলে আলফা হাইড্রোজেন থাকলো না কেন? তুমি এই যে এইভাবে স্ট্রাকচারটা যদি কল্পনা করো, এইভাবে যদি স্ট্রাকচারটা কল্পনা করো, দেখো এখানে যে সিএইচ এর হাইড্রোজেনটা ছিল ওই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেই যে সিএইচওটা আসে। তার মানে কি দেখো এই যে বেনজালডিহাইডে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, অনুরূপভাবে এই যে কি বেনজোফেননে কোনো আলফা হাইড্রোজেন নেই, এই জন্য এটা কি টোটোমারিজম প্রদর্শন করে না। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আসে কি স্টেরিও সমানতা। আচ্ছা, এটা আমরা শর্টকাটটা দেখে নিই, ঠিক আছে? চলো, এই যে কম টাকা, ঠিক আছে? কম টাকা দ্বারা তোমার মনে রাখবে কি, একটু আগে বলছিলাম কি, সি থেকে কি বলছিলাম, চেইন, চেইন অবস্থান, মেটামরিজম, টোটোমারিজম এবং কি কার্যকারী মূলক সমানতা। দেখো কিটোন হচ্ছে কি সবগুলো সমানতা প্রদর্শন করে, অ্যামিন হচ্ছে কি কম কে, ঠিক আছে? কম কে, ঠিক আছে? কম কে অ্যামিন হচ্ছে কি, তার মানে টোটোমারিজমটা দেয় না কি, দেখো অ্যালকিন, অ্যালকাইন এবং হচ্ছে অ্যালকাইল হ্যালারটা কি চেইন সমানতা এবং অবস্থান সমানতা দেয়। অ্যালকিনটা হচ্ছে দেখো অবস্থান এবং জ্যামিতিক সমানতা দেয়। কোন অ্যালকিন গুলা, এই যে প্রতিস্থাপিত যে অ্যালকিন গুলো আছে, তাই না? প্রতিস্থাপিত অ্যালকিন গুলো, ঠিক আছে? প্রতিস্থাপিত অ্যালকিন। অ্যালকোহল গুলা কি করে বলতো? অ্যালকোহল হচ্ছে দেখো, অ্যালকোহল হচ্ছে কক খেলে, ঠিক আছে? শাটল কর্ককে আমরা অনেক সময় যে শাটল যেগুলো কর্ক গুলা থাকে এগুলো হচ্ছে কক দ্বারা আমরা দেখতে কি অ্যালকোহল কক খেলে। অ্যালডিহাইড দেখো সিটিকে, ঠিক আছে? তোমাদের ডাইজেস্টে এই যে অ্যালডিহাইড হচ্ছে টিটা দেওয়া নাই, ঠিক আছে? কিন্তু একটু আগে আমরা বইয়ে কি বললাম বলতো, অ্যালডিহাইড কিন্তু টোটোমারিজম দেয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবং অ্যালকেনটা শুধুমাত্র চেইন সমানতা দিবে, অ্যালকেন অন্য কোনো সমানতা দেবে না। কারণ কি অ্যালকেনে কোনো কার্যকরী মূলকই নির্ধারণ করা যায় না। ডাইজেস্টে এটা একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নিও, ঠিক আছে? এই যে উদাহরণগুলো তোমাদের বই থেকে দিচ্ছি, দেখো অবস্থান সমানতা কে কে দিচ্ছিল, তোমাদের বইয়ের জাস্ট এক্সাম্পল গুলো এখানে উঠাই দিচ্ছি। এরপর আসো জ্যামিতিক সমানতা, সিস ট্রান্স সমানতা।
অ্যালকেন শুধুমাত্র চেইন সমানতা, ঠিক আছে। অন্যান্য সমানতা গুলাও হবে, কিন্তু ওখানে কাইরাল কার্বন থাকতে হবে বিভিন্ন হচ্ছে শর্ত সাপেক্ষে। ডাইজেস্টে কি ঠিক করবে একজন বলছো, ডাইজেস্টে হচ্ছে এই যে অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনেও অবস্থান সমানতা দেওয়া আছে, ঠিক আছে। অ্যালকেনটাকে দেওয়া অবস্থান, কিন্তু অ্যালকেনে হচ্ছে অবস্থান সমানতা দেয় না, এটা ঠিক করবা। আরেকটা ঠিক করবা হচ্ছে কি, এই যে অ্যালডিহাইডে হচ্ছে এই যে টটোমারিজনটা দেওয়া না, এখানে হচ্ছে টটোমারিজনটা জাস্ট অ্যাড করবা। এই যে জ্যামিতিক সমানতার শর্ত, ঠিক আছে, তোমাদের বইয়ে কয়েকটা শর্ত দেওয়া আছে। এই যে হচ্ছে কার্বন কার্বন মুক্ত বন্ধন বন্ধ হতে হবে এবং চাকরির জৈব যৌগ হতে পারে আর প্রতিস্থাপিত অ্যালকেন। তোমাদের বইয়ে এই যে দুইটা শর্ত দেওয়া আছে, এই একটা শর্ত দেওয়া নাই, কিন্তু এই শর্তটাও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কবির স্যারের বইয়ে দেওয়া আছে। কিন্তু এতগুলো শর্ত দেখে আমরা হচ্ছে এই যে সিস্টেন্সটা মনে রাখতে পারি? মনে রাখতে পারি না। তাহলে আমরা সিস্টেন্স মনে রাখার ক্ষেত্রে কি করব, একটা টেকনিক অ্যাপ্লাই করব। ক্যানিজারের বিক্রিয়া দেয় হচ্ছে আলফা হাইড্রোজেন যাদের নাই, ঋতিক শাহ প্রশ্ন করছে হচ্ছে কি ক্যানিজারের বিক্রিয়া দেয় কি যাদের আলফা হাইড্রোজেন নাই, ওই যে ক্যান ইউ ট্রাই ফর বেন্টেন। অ্যালকেন কখন আলোক সমানতা প্রদর্শন করবে, যখন ওখানে কাইরাল কার্বন থাকবে। সংখ্যা কত হওয়া লাগবে এটা হচ্ছে মাস্ট না, এটা হচ্ছে তুমি চাইলে বের করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা এত বেশি কঠিন প্রশ্ন মেডিকেল আসে না। দেখো জ্যামিতিক সমানতার ক্ষেত্রে এই যে সিস ট্রান্স সমানতা সম্পর্কে আমরা একটু পড়ি। সিস ট্রান্স তোমরা হচ্ছে অনেক সময় বুঝতে পারো না। দেখো এটা তোমাদের বইয়ের এক্সাম্পলই মোটামুটি। বের করার ক্ষেত্রে কি করবা, যেখানে এই যে দ্বিবন্ধন আছে সেখানে তোমরা একটা কি প্রথমে একটা দাগ দিবা, ঠিক আছে। দাগ দিয়ে কি করবা, ভাগ করার পরে কি করবা, এই যে দুইটার এর ভিতরে কি করবা, ভর কম্পেয়ার করবা, ঠিক আছে। হাইড্রোজেনের থেকে কার ভর বেশি বলো তো? এই যে মিথাইল মূলকের ভর বেশি। ভর বেশি কার? মিথাইলের ভর বেশি। আবার এটার ভিতরে দেখো ভর বেশি কার? মিথাইলের ভর বেশি, ঠিক আছে। ভর বেশি কল্পনা করবা যে কোনো একটা, যেগুলার ভর বেশি সেগুলা যদি একই পাশে থাকে তাহলে সেটা কি হবে বলতো? ভর বেশি গুলো দেখো একই পাশে চলে গেছে, একই পাশে, তাহলে সেটা হবে কি বলতো? এই যে সিস, ঠিক আছে। এরপরে কি ট্রান্স কখন হবে, দেখো এইটার ভর বেশি ছিল আর এইটার ভর বেশি ছিল, ভর বেশি গুলা দেখো কোনাকুনি যদি থাকে একই পাশে না থাকে তাহলে কি সেটা হবে ট্রান্স হবে। কখন সিন্স ট্রান্স হবে না, যদি একটা হাতে দুইটা একই জিনিস থাকে, যেমন এরকম যদি হইতো এখানেও CH3 এখানেও CH3, তাইলে এটা হচ্ছে কি সিস ট্রান্স দেবে না, ঠিক আছে। এক কথায় কি একই হাতে একই জিনিস থাকা যাবে না। যদি চারটা হাতেও চারটা জিনিস ভিন্ন থাকে তাইলেও সিস ট্রান্স সম্ভব। এখানে দেখো পরের এক্সাম্পলটাতে, এখানে দেখো এখানে কিন্তু মিথাইল মূলকটা নাই, অন্য একটা মূলক আছে। দেখো এই দুইটা হাতে যদি হাইড্রোজেন আছে, এখানে মিথাইল মূলক নাই। তারপরে এটাকে কিন্তু সিস ট্রান্স, ওই অনুরূপ ভাবে একই ভাবে বের করবে কি, আগে হচ্ছে একটা মাঝখান বরাবর রেখা টানবা, টানার পরে কি ভর কম্পেয়ার, দেখো হাইড্রোজেনের থেকে অবশ্যই এটার ভর বেশি এবং এই হাইড্রোজেনের থেকে মিথাইলের ভরটা বেশি, তাহলে ভর বেশিগুলো যদি হতো একই পাশে ভর বেশিগুলো, তাহলে এটা হচ্ছে সিন। আবার দেখো এখানে হচ্ছে এইটার ভর বেশি এবং এটার থেকে এইটার ভর বেশি, তাহলে এটা কি ট্রান্স। এখন তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, তাহলে বলো তো এইটা সিস হবে না ট্রান্স হবে? CH3 এইচ বিআর এইচ, আচ্ছা এখানে হচ্ছে বিআর, এখানে মনে করো Cl, ঠিক আছে। বলতো এটা সিস না ট্রান্স হবে? এটা পারবা তোমরা? সিস না ট্রান্স, একজন কোন করছে সিস, একজন ট্রান্স, একজন বলছে কিছুই হবে না, ঠিক আছে। কিছুই হবে না, না এখানেও সিস ট্রান্স অবশ্যই থাকবে। সিস ট্রান্স কখন হবে না একটু আগে বলছি, যদি একই হাতে একই জিনিস থাকে, ঠিক আছে। যদি একই হাতে একই জিনিস থাকতো, যেমন ধরো এখানে একটা হাত এরকম হয়েছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ একই হাতে যদি মানে কার্বনের দুইটা হাতের ভিতরে দুইটাতে যদি একই জিনিস থাকে তাহলে হবে না, কিন্তু এইটাতে হবে, ঠিক আছে। এটাতে কি হবে? হবে। তাইলে কি বলছিলাম বলতো, একজন সিস একজন ট্রান্স, ঠিক আছে। ট্রান্স 100%, হ্যাঁ ঠিক আছে। দেখো তোমাদের 100%টাও অনেক সময় ভুল প্রমাণিত হয়। কিভাবে? দেখো কি বলছিলাম, প্রথমে একটা রেখা টানবা, ঠিক আছে। রেখা টানার পরে কি বলছিলাম, ভর কম্পেয়ার করবে। দেখো হাইড্রোজেনের থেকে মিথাইলের ভরটা বেশি এবং ক্লোরিনের থেকে ব্রোমিনের ভরটা বেশি, তার মানে এইটার ভর বেশি, এইটার ভরও কি বেশি, তার মানে দুইটা একই পাশে ভর বেশি আছে, তার মানে এটা কি হবে বলতো? সিস হবে। যদি ব্রোমিনটা এখানে চলে আসতো, ব্রোমিনটা এখানে আসতো, ক্লোরিনটা এখানে যাইতো, তাইলে ট্রান্স হইতো। আশা করি এই যে ভর দিয়ে বের করার এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে কি হবে, ভর যদি বেশি দিকগুলো একই পাশে থাকে রেখাটার, তাহলে সেটা সিস হবে, আর যদি উভয় পাশে থাকে কণাকণি থাকে তাহলে সেটা ট্রান্স হবে। সিস ট্রান্সের বৈশিষ্ট্য,
এটা বইয়ে একটু হ্যাফাজার্ড করে লেখা আছে, এখানে একটু সুন্দর করে সাজায় দেওয়া আছে। তোমরা জাস্ট হচ্ছে এই যে প্রথম দুইটা লাইন মনে রাখবা কি, সি সমানুর গলনাঙ্ক এবং সুস্থিতিটা কম, বাদ বাকি সবগুলা কি সি সমানুর বেশি। জাস্ট এই কথাটা মনে রাখলেই যথেষ্ট। তার মানে এই দুইটা যেহেতু সি সমানুর কম, তাহলে ট্রান্স সমানুর কি দেখো এই দুইটা হচ্ছে বেশি। তাহলে এই যে সিস ট্রান্স পড়ে ফেলছি। এই যে যেমন দেখো এটার ক্ষেত্রে সিস ট্রান্স কি হবে এরকম হয়েছে, দেখো এখানে দেখো মাঝখান বরাবর টান দিলা, টান দেওয়ার পর দেখো এইটার ভর এটার থেকে বেশি, এইটার ভর এটার থেকে বেশি, এই জন্য এটা কি হয়েছে, এটা সিস হয়েছে। অনুরূপ ভাবে দেখো এইটার ভর হচ্ছে কি বেশি, আবার এটার ভর হচ্ছে এটার থেকে বেশি, এই জন্য এটা কি হয়েছে, ট্রান্স হয়েছে। এইটাই সিস ট্রান্স সমান এই যে ধর্ম, এটা হচ্ছে যে চারটা দেখালাম, এটা ডাইজেস্ট আছে, ডাইজেস্ট থেকে পড়ে নাও। এই যে গলনাঙ্ক, এই যে স্ফুটনাঙ্ক, এগুলো মুখস্থ করতে হবে না, ঠিক আছে, এগুলো লাগবে না, নট নেসেসারি। এই যে ডাইইলেকট্রিক ধ্রুবকটা, এই যে মিথানলের কত, এই তারপর হচ্ছে পানির কত, এগুলো একটু পরে রাখবা। যদি এখান থেকে আসার সম্ভাবনা অনেক কম, ফিজিক্স এই প্রশ্নটা ফিজিক্স থেকে আসার সম্ভাবনা বেশি। এই প্রশ্নটা যদি আসে তাহলে ফিজিক্স থেকে আসবে, ঠিক আছে, ফিজিক্স। এই যে রেটিনার রড সেলে কি থাকে, ভিটামিন এ বা রেটিনল থেকে রেটিনাল উৎপন্ন হয়, এটুকু জানলে হবে, ঠিক আছে, রেটিনাতে পাওয়া যায়। তাহলে তোমরা এই প্রশ্নটা অ্যান্সার করো তো, ট্রান্স সমানের ক্ষেত্রে সি সমানের তুলনায় কোনটি বেশি, অর্থাৎ ট্রান্সের কোনটি বেশি। সিস ট্রান্সের উদাহরণগুলো লাগবে না, জাস্ট হচ্ছে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা সিস না ট্রান্স, এরকম প্রশ্ন থাকতে পারে, তুমি এটা দেখেই বুঝতে পারবা। জাস্ট এই যে সিস ট্রান্সের হচ্ছে ধর্মগুলো লাগবে। এটার অ্যান্সার কি, অনেকে অলরেডি সঠিক অ্যান্সার দিয়ে দিছো। এটার অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার করতে থাকো। সরি, আচ্ছা এবার আসলে দেখো কি আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য। আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্যটা কি দেখো, কাইরাল কেন্দ্র থাকবে, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে এবং পরস্পরের উপর কি অসমাপাতিত হবে। দেখো দুইটা হাতের উপর একটা হাত রাখলে এই যে বৃদ্ধাঙ্গুলের উপরে কি বৃদ্ধাঙ্গুল কিন্তু পড়তেছে না, এটাকে বলা হচ্ছে কি অসমাপাতিত। এগুলো হচ্ছে কি অসমাপাতিত। আচ্ছা কাইরাল কেন্দ্রটা কি বলছিলাম বলতো, কাইরাল কেন্দ্রে কি চারটা হাতে চারটা ভিন্ন জিনিস থাকবে, যেমন এ বি সি ডি, চারটা আলাদা আলাদা জিনিস থাকবে, তাইলে সেটাকে কি বলবো, সেই কার্বনটাকে আমরা কি কাইরাল কার্বন বলবো বা কাইরাল কেন্দ্র বলবো। আশা করি জিনিসটা কাইরাল কেন্দ্র জিনিসটা বুঝতে পারছো, চারটা হাতে চারটা ভিন্ন জিনিস থাকতে হবে, একই জিনিস থাকা যাবে না। আলোক সক্রিয় সমানতা, আলোচনাতে কয় ধরনের সমস্যা, ডানাবর্তী বা ডেক্সট্রো রোটেটরি, বামাবর্তী বা লিভো রোটেটরি। তোমাদের বইয়ে যে ডি আর এল দেওয়া আছে, এই ছোট হাতের ডি এল এবং বড় হাতের ডিএল এর ভিতরে একটু পার্থক্য আছে। তোমাদের বই এই যে ছোট হাতের ডিএলটা কিভাবে নির্ণয় করা যায় এবং বড় হাতের ডিএলটা কিভাবে নির্ণয় করা যায়, এটা আজকে একটু শেখাবো। হ্যাঁ বই থেকেই পড়াবো, এটা আসলে বইয়ের সুন্দর ছবি নাই, এই জন্য এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো কি কি বলতেছি, বড় হাতের ডি এবং ছোট হাতের ডি এবং পার্থক্য, এই যে ছোট হাতের যে অক্ষরগুলো আছে এল ডি, এগুলো হচ্ছে কি নির্ণয় করতে কি লাগে, পোলারিমিটার লাগে। কি লাগে বলতো, পোলারিমিটারে দেওয়ার পরে যে ঘূর্ণন ডিগ্রিটা কিরকম হচ্ছে, সেই ঘূর্ণনের উপর নির্ণয় করবে এটা ডি বড় ডি হবে না এল হবে, অর্থাৎ প্লাস হবে না মাইনাস হবে। কিন্তু এই যে বড় হাতের এল বা ডি নির্ণয় করবে কিভাবে, তোমাদের একটা খুবই হাস্যকর নিয়ম শেখানো হয়, খুবই হাস্যকর নিয়ম শেখানো হয়, সেটা হচ্ছে কি, এই যে ওএইচ মূলকটা যদি বাম দিকে থাকে
তাইলে হচ্ছে এল, যদি ডান দিকে থাকে তাইলে হচ্ছে ডি। খুবই হাস্যকর নিয়ম, ঠিক আছে। এখন যদি তোমাদেরকে আমি এটা উল্টে দেই, এই যে সি ডাবল ও এইচটা যদি এখানে দেই এবং সিএইচ থ্রিটা যদি এখানে দেই, তাইলে তো এটা তো বাম দিকে ছিল, তখন কি এটা আর এল থাকবে? থাকবে না কিন্তু, ঠিক আছে। তাহলে চলো আমরা এই যে বড় হাতের ডি এবং বড় হাতের এল নির্ণয়টা শিখি। এক কথা আগেই বলে রাখলাম, ছোট হাতের ডি এলটা হচ্ছে পোলারিমিটার ছাড়া নির্ণয় করা যায় না। ওইটা স্ট্রাকচার দেখে তুমি কখনোই বুঝতে পারবে না যে এটা হচ্ছে ছোট হাতের ডি না ছোট হাতের এল। ওইটা হচ্ছে পোলারিমিটার হচ্ছে নির্ণয় করে দিবে, সেটা হচ্ছে ছোট হাতের ডি এলটা নির্ণয় করবে কে? পোলারিমিটার। তাইলে আসো এই যে ডিএল আইসোমার, যেমন বড় হাতের ডি আর ছোট হাতের এল, এটা আমরা স্ট্রাকচার দেখে বুঝতে পারবো। এটার অ্যাপ্লাই কিন্তু আমরা কি করবো বলতো, এই যে সিআরএন রুল বা করণ রুল, এটা খুবই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই সিআরএন রুলটা আমরা সবসময় অ্যাপ্লাই করবো কোথায় বলতো? দূরবর্তী অপ্রতিসম কার্বন, অর্থাৎ যেই কার্বনটা সবচাইতে দূরে আছে সেই কাইরাল কার্বনে। যেমন দেখো এটা একটা কাইরাল কার্বন, এইটা একটা কাইরাল কার্বন, এইটা, তাহলে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বনটা এই যে 4 নাম্বারটা। এখানে আমরা অ্যাপ্লাই করবো, দেখো সিতে কি আমরা বুঝাবো, সিতে বোঝাচ্ছে কার্বন আছে এমন কার্যকারী মূলক, আরটা কি অ্যালকাইল মূলক, অথবা যদি অ্যালকাইল মূলক না থাকে তাহলে হাইড্রোজেনকে আমরা আর ধরবো। এনটা হচ্ছে সেটা ওএইচ মূলক হতে পারে, অ্যামিন মূলক হতে পারে, সিএল হতে পারে। এক কথায় এই এই যে সি আর আর দ্বারা যে মূলকগুলা বুঝাইছি, এই মূলকগুলা বাদে যে কোনো মূলক হইতে পারে। তাইলে সেটাকে আমরা কি বলতেছি? এন, সি আর এন। এখন দেখো আমরা হচ্ছে কি করবো এখন, তাহলে এখানে এই এক্সাম্পলটা আসো, এটা তাহলে কি বলতো? সি। এখানে দেখো যেহেতু অ্যালকাইল মূলক নাই, তাহলে আমরা এই হাইড্রোজেনটাকে কি ধরবো বলতো? আর ধরবো। এবং দূরবর্তী প্রতিসম কার্বনে কি এই যে ওএইচটাকে আমরা কি ধরবো? এন। এইটা ধরার পরে দেখো সি আর এন উচ্চারণ করতে, দেখো সি আর এন আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হচ্ছে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হয় তাহলে সেটা হবে কি বলতো? ডি আইসোমার, ঠিক আছে, ডি আইসোমার। এক্ষেত্রে দেখো এটা হচ্ছে কিটোন একটা কি কার্যকারী মূলক, তাহলে এটাকে আমরা কি ধরবো? সি। এখানে অ্যালকাইল মূলকটা নাই, তারপরে হাইড্রোজেনটাকে কি ধরবো? আর। এবং ওএইচটাকে কি ধরবো বলতো? এন। দেখো এটা যদি আমরা কি ক্লকওয়াইজ যাচ্ছি, যদি যদি ক্লকওয়াইজ যাই তাহলে সেটা কি হবে বলতো? ক্লকওয়াইজ হইলে এল আইসোমার, ক্লকওয়াইজ হইলে কি হবে? এল আইসোমার। আবারও বলতেছি, ছোট হাতের ডিএলটা হচ্ছে যেটা হচ্ছে ডি আর এল, এটা হচ্ছে নির্ণয় করবে কে? পোলারিমিটার। তুমি স্ট্রাকচার দেখে বলতে পারবা নাকি এটা ডি অথবা এল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় হাতের ডি হইলে ছোট হাতের ডি হয়, এবং বড় হাতের এল হইলে ছোট হাতের এলটা হয়। আচ্ছা, করণ রুলটা আরেকবার বলতেছি, দেখো করণ রুলটা কি হচ্ছে, দেখো সি তে কি কার্বক্সিল অর্থাৎ কার্বন আছে এমন কার্যকারী মূলকটা হচ্ছে সি, আরটা হচ্ছে কি অ্যালকাইল মূলক অথবা কি হাইড্রোজেন, এনটা কি দেখো ওয়েজ অ্যামিন মূলক অথবা সিএল, অথবা এমন মূলক যেগুলাতে কি এই মূলকগুলা বাদে, এইগুলা বাদে যেগুলো থাকবে সেগুলা এন। এক্ষেত্রে আমরা কি করব, এগুলো হচ্ছে কি এই যে সিআরএন রুলটা অ্যাপ্লাই করব দূরবর্তী অপ্রতিসম কার্বনে। দেখো দূরবর্তী মানে যে কার্বনটা সবচেয়ে দূরবর্তী, এটাও কাইরাল কার্বন ছিল, এটাও কাইরাল কার্বন ছিল, এটাও তার মানে সবচেয়ে দূরে দেখো 4 নাম্বারটা আছে, এটা কিন্তু কাইরাল কার্বন না, কারণ একটা হাতে দুইটা হাইড্রোজেন আছে, এটা বাদ। তাইলে দেখো এখানে কি সি তে এটা হচ্ছে সি, আরটা কি বলছিলাম? অ্যালকাইল মূলক। দেখো এখানে কোনো অ্যালকাইল মূলক নাই দূরবর্তী অপ্রতিসম কার্বনের সাথে, তাহলে আমরা কি হাইড্রোজেনটাকে আর ধরলাম। এরপরে কি বলতেছি দেখো ওএইচ, ওএইচটাকে কি এন, এন ধরার পরে যদি হাতটাকে তুমি ঘোরাও, সি আর এন উচ্চারণ করো, সি আর এন, দেখো হাতটা তোমার কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাইলে কি হবে? সেটাকে আমরা বলতেছি কি ডি আইসোমার। বড় হাতের ডি, বড় হাতের ডি হইলে ছোট হাতের ডি হইতেও পারে না হইতে পারে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে ছোট হাতের ডিটাই হয়। এবং দেখো এই ক্ষেত্রে দেখো কিটোনটা কি, দেখো কার্বন আছে এমন কার্যকারী মূলক, এটা হচ্ছে সি, এবং এখানে মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক না, এটার জন্য এইচটাকে আমরা আর ধরছি, এবং এনটা দেখো ওএইচ, এই জন্য এটা কি দেখো এটাকে তুমি সিআরএন উচ্চারণ করো, ক্লক ওয়াইজ যাইতে হচ্ছে, তাহলে এটা কি এল আইসোমার, ঠিক আছে। অনেকে বলতেছে করোনা, ঠিক আছে, এটা বুঝতে পারছো। তাইলে দেখো ল্যাকটিক অ্যাসিড ছিল, যে এটা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এই যে দেখো এইটার ক্ষেত্রে যদি আমরা করণ রুলটা অ্যাপ্লাই করি, দেখো এখানে একটাই কাইরাল কার্বন ছিল, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে দেখো মিথাইল মূলক ছিল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি এন। দেখো ক্লকওয়াইজ যাইতে হচ্ছে, দেখো ক্লকওয়াইজ, সি আর এন ক্লকওয়াইজ, এই জন্য কি দেখো বড় হাতের এল, এটাকে দেখো সি, এটা দেখো আর, এটা দেখো এন, অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হচ্ছে, এটা এই জন্য এটা আমরা কি বলতেছি? ডি ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, ডি ল্যাকটিক। আশা করি বুঝতে পারছো। এই জন্য এই যে ডান বাম দিয়ে এটা কখনোই করবে না, কারণ এই যে যেটা বললাম যদি একটু উল্টে দেওয়া থাকে, দেখো যদি একটু উল্টে দেওয়া থাকে, কি বললাম, সাপোজ ধরো ওএইচ দেওয়া আছে, এইচও সি এইচ, এখানে মনে করো সিও দেওয়া আছে, এখানে সিএইচ থ্রি দেওয়া আছে, এখন বলো তো এটা হচ্ছে ডি না এল?
তুমি তো এই যে সরাসরি বলে দেবা কি এটা বাম দিকে আছে, তাইলে হচ্ছে এল। কিন্তু কি বলছিলাম, করণ রুলে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন। দেখো করণ রুল, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, সি আর এন রুল দিয়ে কি যাচ্ছে বলতো, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কি হবে বলতো, ডি আইসোমার হবে। আশা করি করণ রুলটা তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু ডি আইসোমার হবে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, ডি হবে। ঠিক আছে, বাম দিকে আছে বলেই যে ইয়া হবে, এল হবে তা না। চলো বই থেকে দেখে নি। এই যে দেখো বই থেকে একটু দেখে নি, এই যে এটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে পোলারিমিটার দ্বারা নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, কিন্তু প্রধানত এটা একটা কি বলতো, বড় হাতের ডি, তারপরে হচ্ছে ছোট হাতের, এটা হচ্ছে বড় হাতের এল, তারপরে ছোট হাতের। এগুলো একটু পড়লে হয়ে যাবে। ডিল্যাকটিক অ্যাসিডটা হচ্ছে, এখান থেকে আরেকটা যেটা পড়তে হবে যে ডি ল্যাকটিক অ্যাসিড আর হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিডের আবর্তনের মানটা একটু মনে রাখবা। এই যে আবর্তনের মানটা নির্ণয় করে কে বলতো, পোলারিমিটার। এখন আসলে যে এনানসিওমারিজম বা এনানসিওমর্ফ বা এনানসিওমার্স কাকে বলে, এনানসিওমার্স কাকে বলে, দেখো এদেরকে অ্যান্টিপড বলা হয়। এটা হচ্ছে কি একই যৌগের আলোক সক্রিয় দুই সমাণুকে পরস্পরের কি বলা হচ্ছে, এনানসিওমর্ফ, এনানসিওমার্স বা অ্যান্টিপড বা অ্যান্টিমার বলা হচ্ছে। এই সমানতাকে কি বলা হচ্ছে, এনানসিওমারিজম। জাস্ট এইটুকু মনে রাখতে হবে। আর ডিএল মিশ্রণ বা রেসিমিক মিশ্রণ কাকে বলা হচ্ছে, এবং ডি এবং এল সমাণু মিশ্রণকে বলা হচ্ছে ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ, বা এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি রেসিমিজেশন বা রেসিমিকীকরণ। অর্থাৎ কি, যেহেতু প্লাস মাইনাস মিক্স হয়ে গেছে, এই জন্য ডিএল ল্যাকটিক অ্যাসিডটা তখন কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তাইলে দেখো ডি ল্যাকটিক অ্যাসিড কোথায় করতে হয়, ডিটা হচ্ছে মাংসপেশিতে, এলটা হচ্ছে টক দধি থেকে পৃথক করা হয়। এখান থেকে এই যে জেনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদিও এখানে দাগানো নাই। এটা হচ্ছে কি, দেখো ডি গ্লুকোজ কি বিপাক শক্তি উৎপন্ন করে, ডিটা শক্তি উৎপন্ন করে, এলটা মুক্ত প্রসাব রূপে মুক্ত হয়, এল অ্যালানিনটা আবার প্রোটিন সংশোধন করে, আর হচ্ছে ডিটা হচ্ছে বাদ পড়ে। এগুলো দরকার নাই, ঠিক আছে, এগুলো মোটামুটি হয়ে গেছে। এই যে যদি হচ্ছে এখন হচ্ছে কাইরাল কার্বন, যদি কাইরাল কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে কয়টি আলোক সক্রিয় সমাণু থাকবে, এটা হচ্ছে কি সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা মনে রাখবা, 2 টু দি পাওয়ার n। যে কয়টা কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র থাকবে তার সেটা হচ্ছে কি করবে, 2 টু দি পাওয়ার n। যেমন গ্লুকোজের ক্ষেত্রে কয়টা আছে, 4টা হচ্ছে ছিল। একটু আগে আমরা হচ্ছে দেখে আসছিলাম, দেখো গ্লুকোজে দেখো এই যে একটা গ্লুকোজ 1 2 3 4টা কাইরাল কার্বন ছিল। এই জন্য হচ্ছে কি, এখানে হচ্ছে তাহলে 2 টু দি পাওয়ার n হলে কত হবে, 2 টু দি পাওয়ার 4। তাহলে 16টি আলোক সমাণু সম্ভব। জাস্ট এই সূত্রগুলা একটু দেখে রাখবা। যদি হচ্ছে কি মেসো সমাণু থাকে, তাহলে ফর্মুলাটা কি হবে, দেখো 2 টু দি পাওয়ার n - 1, এবং সম্ভাব্য মেসো সমাণুর সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n। এটা একটু জাস্ট মনে রাখবা। এটা আসলে কিভাবে হয়, এটা আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এটা তোমাদের হচ্ছে মেইন লেকচারে এটা শেখানো হয়েছিল, মানে 4টি কার্বন হলে কয়টি চেইন বিন্যাস থাকে, এটা আসলে কষ্ট করে একটু মুখস্থ করতে হয়। 10টি হলে কতটি হয়, 75টি হয়। কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক কম। রেসিমিকরণ পড়ে ফেলছি। ডায়াস্টেরিওমার্সটা আমরা একটু পড়ি। ডায়াস্টেরিওমার্স হচ্ছে ডায়মন্ডের দুইটি আলোক সক্রিয় যৌগ থাকবে, প্রতি যৌগে দুইটি করে অসদৃশ কাইরাল কার্বন থাকবে, এবং তবুও যৌগ দুটি পরস্পরের দর্পণ